তো আফিন ভাই, ওয়েলকাম টু বহুত আফিন ওয়ান্স অ্যাগেইন, এবং আপনার আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঘটনায় যাই। থ্যাংক ইউ আসিফ ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকে এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমাদের রাজবাড়ী জেলারই ঘটনা। একটা যিনি যার ঘটনা আজকে বলবো ওনার নাম হচ্ছে রাম, এবং উনি পেশায় একজন জেলে ছিলেন। আমরা আমাকে জেলের ঘটনা শুনবো, আমরা আপনাদের ঘটনা শুনবো। আর আপনারা রেগুলার মানে ইভিনিং সময়ে আবারও আমাদের মিউজিকের অনেক প্রশংসা করছেন। মাসুম ভাই চিরঙের ছিলেন মাঝখানে, আজকে আবারও ফিরে আসছেন। সুতরাং আমরা তেমন কিছু মানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা আশা করছি শুনতে পারবেন। আমরা চলে যাচ্ছি আবারও ঘটনায়। ঘটনাটি অনেক আগের। তো ওই রাম যিনি ছিলেন উনি বিভিন্ন জায়গায় থেকে নদীতে হোক, বিভিন্ন খাল বিল হোক, ওখান থেকে মাছ ধরে, বিশেষ করে উনি নদীতেই মাছ ধরতেন। রাজবাড়ি যেই সূর্যনগর, ওই সময় সূর্যনগরের একদম পাশে কাছেই পদ্মা নদী ছিল, এখন নদীটা অনেক দূরে চলে গেছে। তো ওই সময় প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত ওখানে। উনি বেসিক্যালি ওই ইলিশ মাছটাই ধরতেন এবং ধরে বাজারে বিক্রি করার চেষ্টা করতেন। তো ওই সময় মানে ওনার দেখা যেত যে ওনার কাছ থেকে লোকজন, ওনার খুব বেচা কেনা খুব বেশি ভালো হতো না। আচ্ছা, সারাদিনে হয়তো যা মাছ ধরেছে অর্ধেকের মতো বিক্রি হতো, বা কোনোদিন তাও হতো না, এবং ওই বাকি অংশ নিয়ে উনি বাসায় ফিরে যেতেন। আমাদের সংসার খুব ভালো মতো চলতো না। তো উনি যেদিক দিয়ে আসতেন, ওনার বাড়িটা বেসিক্যালি ছিল হচ্ছে মাটিপাড়া এলাকায়, রাজবাড়ী জেলার মাটিপাড়া মেইন সদর থানার আর কি একটি গ্রাম, মাটিপাড়া গ্রাম, ওখানেই ওনার বাড়ি ছিল। তো ওনার বাড়ি থেকে মানে বাজার থেকে বাড়ি যেতে প্রায় 2 কিলোমিটারের পথ। তো 2 কিলোমিটার পথ যেতে যেতে একটি বড় আকারের একটা বট গাছ পড়ে। স্থানীয়ভাবে সেই বট গাছটা পীরতলা নামে পরিচিত। আচ্ছা, এবং আসলে ওই বট গাছটা একটু বর্ণনা দিই। ওই বট গাছটা কিন্তু অনেক বিশাল, এবং আমরা জানি যে বট গাছে কিছু পর গাছা জন্মে, মানে অনেক বড় কিছু গাছ হয়, খেজুর গাছ হতে পারে, বিভিন্ন ধরনের গাছ হয়ে যায়। ওই বট গাছটা এখনো আছে, যেখানে 7টার উপরে গাছ ওখানে পরগাছা হয়ে আছে, মানে দেখতেই, মানে দিনের বেলা দেখতেই গা ছমছম করে, মানে এরকম অদ্ভুত টাইপের বট গাছ সেটা। তো উনিও ওই বট গাছের নিচ দিয়েই সবসময় যেতেন, সে রাত হোক দিন হোক। ওনার মানে ওনার সাথে তেমন কখনো ওই ধরনের ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। অনেকেই ওই বট গাছের নিচ দিয়ে রাত্রে যাওয়ার সময় বিভিন্ন ধরনের চিরিশ, বিড়াল, কুকুর, অনেক কিছু, মানে কেউ নাকি সুরে ডাকাডাকি করছে, এরকম অনেক কিছু শুনেছেন, কিন্তু উনি ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ওই বট গাছের ওখানে ঘটেনি। তো একদিন মাছ বিক্রি করে ফেরার সময়, তখন ওই দিন ওনার ভালো মাছ বিক্রি হয়নি, উনি বাড়িতে চলে যাচ্ছিলেন। তো ওই সময় ছিল বৈশাখ মাস। আচ্ছা, তো যখন ওই পীরতলা নামক ওই বট গাছের কাছে উনি চলে আসেন, তখন প্রচন্ড ভাবে ঝড় শুরু হয়েছে। আচ্ছা, আর আরেকটা বিষয় বলি, ওই বট গাছটা এমন জায়গায় যে রাস্তার অপোজিট পাশে একটি অনেক পুরাতন একটা কবরস্থান আছে, এবং সেটা এখনো আছে। আচ্ছা, কবরস্থানটা, বট গাছও আছে, কবরস্থানও এখন আছে। তো তো উনি ওই ঝড়ের কারণে উনি আর সামনে না বাড়িয়ে উনি ওই বট গাছের নিচেই আশ্রয় দেন। আচ্ছা, তো বট গাছের নিচে আসলে ওনার একটা ভাঙাচোরা সাইকেল ছিল, ওই সাইকেল থেকে মাছের ডালিটা নামিয়ে তো ওই বট গাছের পাশে রাখেন, এবং ওখানে উনি আশ্রয় নেন, চিন্তা করেন যে ঝড়টা থামলে তারপর উনি যাবেন। তো তখন যেহেতু অপোজিট পাশে একটি কবরস্থান, তো উনি বিদ্যুতের যে ঝলক, যে ঝলকানি, ওই আলোতে দেখতে পাচ্ছিলেন যে হঠাৎ কবরস্থানের মধ্যে কবরের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। আচ্ছা, তো উনি চিন্তা করলেন যে এটা কি নড়াচড়া করে, হয়তো শিয়াল বা কুকুর এই টাইপের কিছু হতে পারে। দেখলেন না, নড়াচড়া করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং একটা মানুষের আকৃতি ধারণ করছে। তখন উনি আরেকটু খেয়াল করলেন যে বিদ্যুতের ঝলকানিতে ওই মানুষের গায়ে সাদা কাপড়ের মতো দেখা যায়। তো উনি চিন্তা করেছিলেন যে ওই সময়ে কিন্তু এই যে কাফন চোর, এই মানে কবরস্থান থেকে কাফন চুরির একটা বড় ধরনের একটা প্রবণতা ছিল, এখন সেটা কম দেখা যায়, কিন্তু ওই সময় এরকম কাফন চুরির পেশায় অনেকে নিয়োজিত ছিলেন। তো উনি চিন্তা করেছিলেন যে রাতের বেলায় সম্ভবত এই কবরস্থানে এই কাফন চোররা এসেছে, ওদেরকে উনি দেখছে। তো উনি কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। কোনো দেখলেন যে না, একজন না, এরকম 5 থেকে 7 জন একই রকম ভাবে কবরের ভিতর থেকে উঠলো। উঠে তাদের প্রত্যেকের শরীরেই মানে কাফন জড়ানো। উনি চিন্তা করেন কাফন চোর যদি হয় নিশ্চয় গায়ের সাথে জড়ানো থাকবে না, তবে হাতে থাকবে বা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাবে, কিন্তু গায়ের সাথে জড়ানো কেন? তো উনি একটু চিন্তা করলেন যে হতে পারে হয়তো চোর ডাকাতও হতে পারে, এরকম একটু সন্দেহ করলেন যে অন্য রকমের কিছু হতে পারে তারা। তো উনি চুপচাপ বসে আছে। তো ওই 5-7 জন লোক কবরস্থান থেকে সুন্দর করে বের হয়ে এসে ঠিক বট গাছটার কাছে আসলেন, কাছে এসে ঠিক বট গাছটার পিছনে গিয়ে মিলিয়ে গেলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন যে উনি চিন্তা করেছেন যে এরা কারা, আমি যে এখানে বসে আছি আমার দিকে একবার তাকালোও না।
বা কোনো ভুক্কেবি নেই। উনি টঙ্গা করে যেমন পরে চিন্তা করেন আসলে উনি যেটা দেখেছেন হয়তো এটা কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, উনি তখন সেটা নিশ্চিত ছিলেন না। তো উনি পরে মাছের ঝুড়িটা নিয়ে আবার যখন তোমার থেমে গেছে ওই মাছের ঝুড়িটা নিয়ে আবার সাইকেলের পিছনে রেখে ওখানে বেঁধে উনি আবার বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। হঠাৎ উনি ফিল করলেন ওনার মাছের মানে ঝুড়ির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তো উনি মনে করছেন হয়তো সাইকেল চালাচ্ছে, মাটির রাস্তা, হয়তো কোনো কারণে ঝাঁকির কারণে মনে হচ্ছে, এইটা মনে করে উনি বাড়িতে চলে গেছে। আচ্ছা, তো বাড়িতে যাওয়ার পর ওনার স্ত্রীকে বললেন যে আজকে তো মাছ টাছ তেমন বিক্রি হয়নি, যতটুকু মাছ আছে তুমি একটু কুটে রান্না করো। তো ওনার স্ত্রী মাছের ডালি খুলে তো অবাক, বলে যে মাছ কি রান্না করো, ভিতরে একটা মাছও নাই। আচ্ছা, তোমরা কি বলো মাছ নেই, আমার তো অনেক মাছ ছিল, তো ওগুলো তো বিক্রি হয়নি। তখন বললো তাহলে মনে হয় পথে পড়ে টরে যেতে পারে। তখন উনি চিন্তা করেন পথে ওই বট গাছের নিচে ওই অদ্ভুত টাইপের কিছু লোক, তারপরে ওই ঝুড়ি সাইকেল চালিয়ে আসার সময় ভিতরে নড়াচড়া, এটা ওনার মনে একটা সন্দেহ উদ্রেক করে। তো তখন উনি তেমন কিছু বলেন এবং চিন্তা করে যেরকম হতেই পারে, যেহেতু মাছ নিয়ে রাত্রেবেলা আসতে হয় প্রতিনিয়ত, এরকম দু একটা ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, এটা নিয়ে উনি অত কিছু চিন্তা ভাবনা করেননি। তো পরের দিন যখন উনি বাজার থেকে ফিরছিলেন, ফেরার সময় তিনজন লোক, মানে গ্রাম্য চেহারা তিনজন লোক, লুঙ্গি পরা, মানে খালি গায়ে, তো বলতেছে যে ভাই আপনার মাছ তো খুব ভালো, খুব স্বাদ, তো আপনি ওই বাজারে বিক্রি না করে রাতের বেলা এখানে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতরে একটা বাজার বসে, আপনি এখানে এসে মাছ বিক্রি করেন। আচ্ছা, কি বলেন, জঙ্গলের মধ্যে আবার বাজার আসবে কোথেকে? এই ধরনের ঘটনা তো কখনো শুনিনি। আসলে এখানে একটা বিষয় বলে দিই, মাটিপাড়া, বেসিক্যালি মাটিপাড়া এবং বেথুলিয়া এই জায়গা ঠিক মাঝামাঝি জায়গায় একটা জঙ্গল রয়েছে। এখনো ওটা খুব একটা ঘন জঙ্গল, ওখানে যদি এখনো অনেক তো পরিষ্কার হয়ে গেছে, এখনো যদি ওখানে কেউ ঢোকে সে দিক হারিয়ে ফেলবে, এইরকম অবস্থা। এইরকম অবস্থা এখনো। ওই সময় তো আজ থেকে 40-50 তারও ভয়াবহ ছিল। তো উনি বলেছে জঙ্গলের মধ্যে আবার বাজার আসবে কোথেকে। রাইট। তো বলে না, আপনি আসেন, রাতের বেলা আসেন, যখন রাত বেশি হয়ে যায় তখন আসেন, আসলেই দেখতে পারবেন। তখন উনি খুব অবাক হয় এবং চিন্তা করে যেহেতু মাছ অনেকগুলো আবার আজকেও রয়ে গেছে, ঠিক আছে দেখি রাতের বেলা খাওয়া দাওয়া করে আসবো জঙ্গলে, দেখি আসলে বাজার আছে কিনা। কৌতূহল উনি ছিলেন, এরকম সাহসী লোকও ছিলেন। উনি সত্যি রাতের বেলা বাজারের কাছে, উনি ওই জঙ্গলের কাছে এসে দেখলেন একজন লোকও নেই। উনি খুব অবাক, কি ব্যাপার, একজন লোকও নাই, এখন জঙ্গলে ঢুকবো কিভাবে, এখন কিনবেই বাকে। হঠাৎ করে ওই যে তিনজন লোক ওনাকে বলেছিল, দেখা হয়েছে তিনজন লোক কোথা থেকে চলে আসছে, জঙ্গলের থেকে, বলে ভাই চলো চলে আপনার অপেক্ষায় ছিলাম। এখন ওই তিনজন লোক ওনাকে নিয়ে যাচ্ছে। তো জঙ্গলের, এমনিতে জঙ্গল খুব ঘন, কিন্তু ওনার মনে হচ্ছিল জঙ্গলটা অতটা ঘন না, মানে বেশ ফাঁকা মনে হচ্ছিল উনি যখন ভিতর দিয়ে যাচ্ছিলেন ওই সময়। তো কিছু দূর যাওয়ার পরে দেখি যে বাহ, বিশাল একটা বাজার, অনেক লোকের আনাগোনা সেখানে, এবং অনেকে সেখানে বাজার করছে। এবং আরো অদ্ভুত রাসেল ভাই, উনি ওনার এই মাছ ধরার প্রফেশনের সাথে বেশ কয়েকজনকে চিনতেন, যাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আগে একসাথে মাছ ধরতেন, বাজারে বিক্রি করতেন। তো দেখছি যে ওই লোকগুলো ওখানে মাছ বিক্রি করছে এসে। তো ওনার দেখে খুব ভালো লাগলো যে আমি একা না, এখানে আরো লোক আছে, আমার পরিচিতের মধ্যে আছে। তো দেখো যে উনি মাছ নিয়ে যাওয়ার সাথে সাথে মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে সব মাছ বিক্রি হয়ে গেল। ওখানে কিছু লোক এসে ভালো দামে মাছটা কিনে নিয়ে গেল, এবং সবার হাতে হারিকেন ছিল, ওখানে তো অন্ধকার যেহেতু, হারিকেন ছিল। এবং বিক্রি শেষে অন্যান্য ওই যে ওনার পরিচিত লোকদের সাথে কথা বলতেছিলেন যে কি ব্যাপার, এখানে কতদিন ধরে এসে মাছ বিক্রি করো? ওরা বেশ কিছুদিন ধরে এসে মাছ বিক্রি করি, ভালোই বিক্রি টিক্রি হয়, ভালোই দাম পাওয়া যায়, এমনি বাজারে গিয়ে অত দাম পাওয়া যায় না। এবং কথা বলে যে তাহলে প্রতিদিন আমিও এখানে এসে মাছ বিক্রি করবো, ওই রাম জেলেটা বলে। হ্যাঁ ঠিক আছে, ভালো সিদ্ধান্ত। তো সত্যি কাজ প্রতিদিন বাজারে গিয়ে উনি বাজারে যাওয়াই একরকম ছেড়ে দিলেন, কারণ বাজারে যে কি করবে, ওর থেকে ভালো দামে উনি রাতের বেলা ওই মাছগুলো বিক্রি করতে পারছেন, করতে পারে। তো উনি এরকম প্রতিদিন যাওয়া শুরু করে রাতের বেলা। উনার স্ত্রী জিজ্ঞেস করে, তুমি রাতের বেলা প্রতিদিন কোথায় যাও? মূলত জঙ্গলের মধ্যে একটা বাজার বসে, ওই বাজারে মাছ বিক্রি করতে চাই। জঙ্গলের মধ্যে বাজার, এরকম তো কখনো শুনি না। ঠিক আছে, তোমার অত কিছু জানতে হবে না। তা উনি চিন্তা করছেন এই বিষয়টা জানাজানি হলে হয়তো অন্য জেলে যদি আবার যায়, তাহলে হয়তো বা ওনার মাছ বিক্রি কমে যেতে পারে। এই জন্য উনি এই বিষয়টা একটু চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, মানুষের যে অন্য কেউ জানতে না পারে, ব্যবসার ক্ষতি হতে পারে এরকম। রাইট। তো উনি মানে এরকম কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাতের বেলা গিয়ে দেখি ওই বাজারে কেউ নেই, একদম মানে কিছু নেই, সব শুনশান, নীরবতা। তো উনি অনেকক্ষণ বসে আছেন যে একজন লোক নাই, অদ্ভুত ব্যাপার। তো হঠাৎ একজন বৃদ্ধ লোক ওনার কাছে আসে, এসে বলে যে তুমি এখানে কেন এসেছো? বলে কেন, আমি তো প্রতিদিন এখানে মাছ বিক্রি করতে আসি। বলে তুমি এখানে এসো না। আচ্ছা। তো বলছে যে আমি তো এখানে ভালো দাম পাই, বাজারে তত দাম পাই না। তো বললো যে আমি তোমাকে একটা জাল দেব, তুমি এই জালটা নিয়ে মাছ ধরো,
তুমি বাজারেই বিক্রি করো, কিন্তু এখানে আর কখনো এসো না। তখন সত্যি ওই বৃদ্ধ লোক ওনাকে একটা জাল দেয়, অন্যটা চলে যায়। কিন্তু উনি যে আসবে না, এই লোভটা উনি সামলাতে পারছিলেন না। ওই বৃদ্ধের কথাটা উনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ লোভ পেয়ে গেছে। প্রতিদিন ভালো মাছ বিক্রি, মায়ের ভালো টাকা হাতে আসে, উনি একটা লোভ পেয়ে যায়। সত্যি পরের দিনও অনেকগুলো মাছ নিয়ে আসেন সেখানে। আসার পর থেকে সত্যি ওই দিন লোক নাই। কিন্তু আবার কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটা আসে, বলে তোমাকে তো বলেছিলাম তুমি এখানে এসো, আবার আসে কেন আসলা? বলে যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো লোভ সামলাতে পারছি না। তখন বলে ঠিক আছে, তোমার লোভের খেসারত তুমি নিবা, আমি কিছু জানি না। এই বলে ওই লোকটির সাথে সাথে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে যেই তিনজন লোক ওই যে রাসেল ভাই ওনাকে প্রথম ডেকে নিয়ে আসছিল, দেখে ওই তিনজন লোক কোথা থেকে হুড়মুড় করে চলে এসে ওনার মাছের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং কাঁচা মাছ খাওয়া শুরু করে তিনজন লোক। ওই দৃশ্য দেখে উনি বুঝতে পারেন যে না, আসলে উনি বড় ধরনের একটা বিপদে পড়ে গেছে। আচ্ছা, যেহেতু উনি সাহসী লোক ছিলাম, দ্রুত ওখান থেকে দৌড়ে বেরোনোর চেষ্টা করা। জঙ্গলটা এত ঘন যে আসলে কোন দিকে যাবে এখনো তো ওর ভিতরে ঢুকে দিক খুঁজে পাওয়া যায় না। উনি কোনো মতে যেদিকে পেরেছে দৌড়েছে। সকালবেলা ওনার অজ্ঞান অবস্থায় ওনাকে পাওয়া যায়। পরবর্তীতে ওনাকে যখন জ্ঞান ফেরানো হয়, উনি রাসেল ভাই দীর্ঘদিন বোবা ছিলেন। এই ঘটনার পরে দীর্ঘদিনে কারো কিচ্ছু বলতে পারেন না, কি ঘটনা ঘটছে না কিছু বলতে পারি। অনেক ট্রিটমেন্টের পরে উনি কথা বলতে পারেন। তখন উনি সবাইকে বলেন যে এখানে এরকম ঘটনা ছিল। এখন কথা হলো ওই যে বাজারে গিয়ে উনি যে লোকদেরকে দেখেছেন যে ওনার যাদের সাথে মাছ ধরতেন, কিছু লোকদেরকে উনিও মাছ ধরতেন। উনি কাছে জিজ্ঞেস করেছেন তোমার বাড়ি কোথায়, ওগুলো আবার অপরিচিত কয়েকজনকে জিজ্ঞেস করেছিলেন। উনি তাদেরকে প্রত্যেকের বাড়িতে গিয়েছেন এবং প্রত্যেকের ফ্যামিলি থেকে বলেছে যে এই লোকগুলো তো অনেকদিন ধরে নিখোঁজ। মাই গুডনেস, অনেকদিন ধরে নিখোঁজ। কিভাবে নিখোঁজ? যে ওনাদের স্ত্রী বলছে যে এরকম, তারাও বলতো যে রাতের বেলা বাজারে মাছ ধরতে মাছ বিক্রি করতে যায়, একটা জঙ্গলের ভেতরে বাজার আছে, মাছ বিক্রি করতে যায়, কিন্তু এরকম প্রতিদিন যায়, হঠাৎ একদিন আর ফিরে আসেনি। আর তখন তো রাসেল ভাই পথটা তো অনেক উত্তাল ছিল, অনেক সময় দেখা যেত যে নৌকা ডুবি হতো, অনেক সময় মারা যেত, লাশও পাওয়া যেত না। এরকম অনেক আগের ঘটনা যেহেতু, তখন মনে করছিল হয়তো বা নৌকা ডুবিতে মারা গেছে, মাছ ধরতে গিয়ে ফ্যামিলি থেকে ওরকমই মনে করেছিল। আসলে প্রত্যেকটা লোকের বাড়িতে গিয়ে রাম জেলে খবর নিয়েছে যে 5-6 জন লোকের সাথে পরিচয় হয়েছিল, প্রত্যেকেই নিখোঁজ। এবং প্রত্যেকের ফ্যামিলি থেকে বলেছে উনি রাতের বেলা প্রত্যেকেই এক অদ্ভুত জঙ্গলের মধ্যে বাজারে গিয়ে মাছ বিক্রি করতে যেতেন। একমাত্র কোনই সেই ব্যক্তি, যেই ব্যক্তি উনি জীবিত ফিরেছিলেন। এবং রাম মাঝি রাসেল ভাই, ওনার বয়স হয়েছিল 110 বছর। উনি 2007 সালে মারা গেছে, মোটামুটি অনেক বছর। আর ওনার এই ঘটনাগুলো উনি সবাইকে বলতেন, বিশেষ করে ওনার ওই অঞ্চলে মাটিপাড়া, বেতলি এবং সূর্যনগরে মাছ ধরতে, মাছ বিক্রি করতে যেতেন। এই ঘটনাটা অনেকেই জানতো ওনার কাছ থেকে, এই ঘটনাটা যে অদ্ভুত বাজার রাসেল ভাই, সেই জঙ্গলটা কিন্তু আজও আছে। কিন্তু আসলে ওই বাজারটা এখনো আছে কিনা, বা আদৌ কেউ ওখানে বাজারে গিয়ে মাছ বিক্রি করছে কিনা, এখন কিন্তু রাসেল ভাই আমরা এই বিষয়ে কিছু জানি না। হয়তো বা হতেও পারে বাজারটা এখনো আছে, কেউ সেখানে গিয়ে মাছ বিক্রি করছে, হয়তো বা আমরা জানছি না। কিন্তু আপনি বলছিলেন যে এইখানে যে লোকগুলো আছে তারা প্রত্যেকেই মৃত এবং তারা প্রত্যেকেই সেই অদ্ভুত বাজারে মাছ ধরতে যেত, মাছ বিক্রি করতে যেত। তার মানে ওই বাজারটায় তাদেরকে মেরে ফেলা হতো, বা অন্য কোনো ওখান থেকে বেঁচে ফিরে আসে না নাকি, এরকম কিছু, নাকি অসুস্থ হয়ে মারা গেছে? না, অসুস্থ না, ওনারা একদমই নিখোঁজ, একদম নিখোঁজ। তার মানে ওই বাজারে একটা লোভ বা কোনো একটা কারণেই সবাই যেত, কারণ ওখানে মাছ নিয়ে গেলে বিক্রি হতো এবং সেইখানেই সেই বাজারেই তারা হারিয়ে যেত, কারণ কোনোদিন ফিরে আসতো না। আমাদের এলাকায় বেশ প্রচলিত একটা ঘটনা। এবং এই বাজারটার নাম তো না, এটা কোনো নাম নেই। ওই জঙ্গলটা যদি কেউ দেখতে যেতে চায়, সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার রাজবাড়ী সদর থানার বেথুলিয়া গ্রামের কাছে গিয়ে যদি জঙ্গলের কথা বলে, যে একটা জঙ্গল, সেখানে একটা বাজার থাকতো, একটা কথা প্রচলিত আছে, আপনার সেই জঙ্গলটা এখনো দেখতে পারবেন, এটা এখনো আছে। যদি ওই সময় কেউ যদি রাতের বেলায় ওই জঙ্গলে যায়, তাহলে কি সেই বাজার দেখার সম্ভাবনা আছে নাকি? সেটা এটা অনেকে চেষ্টা করেছে, এটাই আমার মনে হয় যে অনেকে চেষ্টা করেছে, কিন্তু অনেকে ভয় পেয়েছে। ওখানে গিয়ে বাজার দেখতে পারে না, কিন্তু অনেকে ভয় পেয়েছে, অনেকে বের হয়ে আসে, কারণ দিনের বেলায় ওখানে ঢোকার কেউ সাহস পায় না। অত্যন্ত ঘন জঙ্গল সেটা। আজকে থেকে আরো 40, এখনো দিল্লি যে অবস্থা, আজ থেকে 50 বছর আগের অবস্থা আরো ভয়ঙ্কর ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব এবং তারপরে আপনাদের ফেসবুকে আপনারা যা লিখেছেন সেটা দেখবো, এবং এটা একটা ইমেইল, সেই ইমেইলটা পড়তে চাই।
ওই ইমেইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আদিত্য আব্রয় আমাদেরকে লিখেছেন এবং তিনি বন্দর কাস্টমস চিটাগং থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, আমি আদিত্য আব্রয়, আশা করি ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে এবং কিছু ঘটেনি। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তা হলো না। কিছুদিন পর আমি আবার আমার ছোট বোনের সাথে মুভি দেখছিলাম। মা বাবা কেউ বাসায় ছিলেন না। হঠাৎ আমার বোন আমাকে ডাকতে শুরু করলো এবং বলল, দেখো তো জানলায় কালো ছায়াটা সামনে দেখা যাচ্ছে। দুইজন সাহস করে সামনে গিয়ে তা দেখে বলে প্রকাশ করতে পারবো না। একদম কালো, চোখ নেই, আমাদের দিকেই মুখ করে তাকিয়ে আছে। ভয়ে দুজনে চিৎকার করে উঠলাম। সাথে সাথে ছায়াটি বিলীন হয়ে যায়। এরপর এর বেশ কিছুদিন ধরে আমি এবং আমার বোন অসুস্থ ছিলাম। এর বেশ কিছুদিন পরে ডিসেম্বরের 27 তারিখ হবে হয়তো, রাত 8টার দিকে আমাদের এলাকায় আগুন ধরে বেশ কিছু বাড়িঘর পুড়ে যায়। প্রায় 14টা বাড়িঘর একদম পুড়ে শেষ। সেদিন আমি আমার বড় বোনের বাড়িতে ছিলাম। এলাকার ঘটনার কথা শুনে আমি আপুর বাড়ি থেকে রাত 10টায় আমাদের বাড়িতে আসার জন্য বেরোই। আস্তে আস্তে প্রায় 12টা 45 হতে হয়তো। বাড়ির একটু আগে আসার সাথে সাথে হঠাৎ শোষণের কথা মনে পড়তেই আমি শ্মশানে না গিয়ে পুরা ঘর দিয়ে আমাদের ঘরে যাচ্ছিলাম। 1 পা 2 পা দিয়েছি। একটু এগোতেই দেখি আমার পায়ের সামনে 5 থেকে 6 মাস হবে হয়তো, এরকম ছোট্ট একটা বাচ্চা একদম কালো আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার মনে তখন বাড়ি যাওয়ার চিন্তা থাকায় কিছু না ভেবে বাচ্চাটাকে ওই জায়গায় রেখে শুয়ে যেতে বলি, কিন্তু ও কোনোভাবেই আমাকে রাস্তা দেয় না। তাই আমি একটু সাইড করে তাকে হেঁটে চলে আসি। ঘরে এসে হঠাৎ মনে পড়লো ওখানে তো কোনো ঘর থাকার কথা না, কারণ ওখানে আজকে তো সব ঘর আগুনে পুড়ে গিয়েছিল। তাহলে বাচ্চাটা আসলো কিভাবে, আর 5 মাসের বাচ্চা সোজা হয়ে দাঁড়ালো কিভাবে? এটা ভাবা মাত্রই চিৎকার করে ওঠে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায়। মাকে সব বলে আমাকে অনেক বৈদ্য দিয়ে ঝাড় ফুঁক করিয়ে দেওয়া হয়। বৈদ্যরা বলেন, আপনার ছেলের মাথায় তখন অন্য চিন্তা ছিল, জাস্ট বেঁচে ফিরেছে, এটাই অনেক বড় কথা। এটা খুব খারাপ জিনিস। সেই মুহূর্তে যদি সেই জিনিসটি কি সেটা উপলব্ধি করতে পারতো, তাহলে সে আর ঘরে ফিরতে পারতো না। 15 দিন ধরে আমি অন্ধকার দেখে ভয় পেতাম। সবার দোয়াতে এখন আমি ভালো আছি। এটা ছিল আমার ঘটনা। আমি জানি না এই রহস্যের মানে কি। আমি এখনো এই রহস্যের কোনো উত্তর খুঁজে পাইনি। এই ছিল ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কারণ একটা ছায়া, মানে ঘটনাটি উনি কতটা গুছিয়ে রেখেছেন সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছায়া আপনার পিছু চাটছে না, এবং সেই ছায়াটা যদি আপনাকে বিরক্ত করে মারে, আপনি যদি ঘরের মধ্যে ছুটে দেখেন এটা ছায়া, ঠিক আপনার ছায়া নয়। আপনার ছায়া যেখানে বলার কথা সেখানে সেই ছায়াটি নেই, সে ছায়াটি অন্য কোথাও আছে, এবং সেই ছায়াটি আপনি সব সময় দেখতে পাচ্ছেন আপনাকে ফলো করছে। কোনো সময় সে জানালার বাইরে, কোনো সময় সে আপনার ঘরের ভেতরে, কোনো সময় আপনার পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু যা আপনার ছায়া মারে। অর্থাৎ আপনার ছায়া যদি পড়েও থাকে, তাহলে এটি আরও একটি ছায়া যেটার দূরত্ব আপনার থেকে এমন একটি দূরত্বে বা আপনার থেকে এমন একটি অবস্থানে যে বুঝতে পারছেন এই ছায়াটি অন্য কারো। কেমন লাগবে আপনার? থ্যাংক ইউ রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাফিউল সাদি এসেছি মিরপুর থেকে। তো আজকে যে ঘটনাটা বলতে এসেছি এটা একটি ডরফের ঘটনা, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বা মামুনি বলি। এমনিতে দর্ফ এবং মামুন মানে এটা জাস্ট যদি কেউ দেখতে চান সার্চ, মানে একটু সার্চ করলে ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, তো যিনি ঘটনাটা বলেছেন তিনি কিন্তু এই ডরফ ব্যাপারটা কিন্তু জানেন না, সুতরাং তার ওভাবে বর্ণনা দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু তার ঘটনা শোনার পর আমার মনে হয়েছে যে এটা একটি ডরফের ঘটনা বলছেন। তো ঘটনাটা হচ্ছে একদিন বসেছিলাম আমরা, তো আমার বড় ভাই নিউটন ভাই, তো তার ফ্রেন্ড নিলয় ভাই আমাকে ঘটনাটা বলে
এবং পরবর্তীতে তার ছোট ভাই ইব্রাহিম তার কাছ থেকে আমি ঘটনাটা শুনি। তো এই গল্পের অথেন্টিসিটিটা আমি মেনটেন করেছি যে দুইজনের ঘটনাই প্রায় একরকম ছিল। আমি মূল ঘটনায় যাচ্ছি। ঘটনাটি মিরপুরের শেওড়াপাড়ার একটি ঘটনা। আচ্ছা, এটা একদম সবুজের ঘটনা নয়, একদমই সবরের ঘটনা। এবং ভাইয়া শেওড়াপাড়া আগে যেমন ছিল অনেক সরা গাছ বা ওরকম একটা পরিবেশের মধ্যে ছিল। তো এটা হচ্ছে 2000 সালে ঘটনা। তো ওদের বাড়ির পাশে কিন্তু একটা ডোবার মতো ছিল এবং অনেকটা একটু ভৌতিকই, এলাকাটা একটু অন্যরকম। যখনকার ঘটনা বলছি তখন বেশ গরম করেছে, ব্যবসা গরম অনেক ফিল থেকে, এবং লোডশেডিং তো নিয়মিতই। তোর মা ছিলেন প্রেগনেন্ট, ওদের একতলা বাড়ি ছিল এবং বাড়ির কাজ চলছিল তখন। ওরা সবাই বাড়ির একটি ঘরে সবাই মিলে থাকতো, ওর বাবা মা 2 ভাই এবং বোন। বাবা তো ওদের বাড়ি বোনের একটি দিই মই দরজা থেকে একটা করিডোরের মতো, লম্বা করিডোরের মতো গিয়েছে এবং এর শেষ প্রান্তের যে ঘরটি, এই ঘরটিতে ওরা তখন থাকতো। তো ঘরটি যেহেতু ওর মা প্রেগনেন্ট, তিনি গরমটা সহ্য করতে পারতেন না এবং নিয়মিত লোডশেডিং এর কারণে ওরা দরজাটা খোলা রাখতো। আচ্ছা আচ্ছা, এর বাইরের পাশ দিয়ে অনেক বাতাস আসতো, বাইরের পাশ দিয়ে, যেহেতু এই কারণে ওরা ওই দরজাটা লাগাতো না। তো একদিনের ঘটনা, রাত 2টা কি 3টা বাজবে, ওর মার হঠাৎ করে রাত 2টা কি 3টা বাজবে এমন সময় ওর মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। তো তিনি বাইরে চাঁদের আলো ছিল অনেক, যথারীতি কারেন্টও নেই। জি। তো তিনি বাইরে হঠাৎ একটি ছায়ার মতো দেখতে পান, অভাবের মতো দেখতে পাচ্ছেন। তো তিনি তখন ভাবেন যে এটা চোর কিনা, কারণ ওই সময় চোরের উপদ্রব অনেক বেশি ছিল। তো তিনি তাকিয়ে আছেন। তো একটা সময় সে অবয়বটি তার চোখের সামনে আসে। জিনিসটি দেখতে ছিল বাচ্চাদের মতো, দেখতে একেবারে শরীরে গঠনের দিক দিয়ে জিনিসটা একদম বাচ্চাদের মতো। সেটার কানগুলো ছিল অস্বাভাবিক রকমের বড়, চোখগুলো অনেক বড় বড়, কিন্তু দেখতে একেবারে বৃদ্ধদের মতো। তার মানে তার বয়স আছে, বয়স অনেক কিন্তু বাড়েনি। এবং সাইজটা কেমন হয়? সাইজটা খুবই পাতলা এবং ছোটখাটো, বাচ্চারা যেমন হয়, ছোট বাচ্চারা 5 বছরের বাচ্চারা যেটুকু লম্বা হয়, 4-5 বছরের বাচ্চা এরকমই। এবং কিন্তু চেহারাটা একদম বৃদ্ধদের মতো, চেহারাটা 70-80 বছরের মৃতদের মতো। তো তিনি দেখার পরপরই তার স্বামীকে ডাক দেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জিনিসটা দরজার করিডোর ধরে দাঁড়িয়ে আছে, দরজার কারণে ধরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ভিতরে ঢুকছে না এবং এক দৃষ্টিতে সে তার মায়ের পেটের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো তিনি তার স্বামীকে ডাক দেন। তার স্বামী দেখার মাত্র তিনি জোরে জোরে সূরা পড়তে থাকেন। একটা সময় আমার যে বন্ধুর বড় ভাই, তারা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তারা জিনিসটা দেখে। দেখার সাথে সাথে তারা কাঁদতে থাকে ওটার দিকে তাকিয়ে, এবং সম্মোহনের মতো তারা কাঁদছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই বাসার ঠিক পাশের বাসা যারা, এরা যে কোনো শব্দে কিন্তু শোনা যায়, কারণ একেবারে লাগোয়া বাসা ছিল, খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তারা ওই দিন রাতে কোনো কান্নাকাটি শব্দ শোনেনি। জোরে জোরে সূরা পড়া হচ্ছে, কান্নাকাটি চলছে, এবং ওটা ওভাবেই দাঁড়িয়ে আছে, ওভাবেই এক দৃষ্টিতে ওভাবে তাকিয়ে, এক দৃষ্টিতে ওভাবেই দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই, ওভাবেই। এভাবে সময় যাচ্ছে, তারাও সূরা পড়ে যাচ্ছে, সময় যাচ্ছে। তো একটা সময় যখন ফজরের সময় হয়ে যায়, তখন জিনিসটা ওর মায়ের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দেয়। বিদঘুটে হাসিতে ঠিক যেভাবে পালিয়ে যায়, দৌড় দিয়ে যেভাবে পালিয়ে যায়, ঠিক ওইভাবে দৌড় দিয়ে আস্তে পালিয়ে চলে যায়। আচ্ছা। তখন জিনিসটা, এবং ওদেরও কান্না থেমে যায়, আস্তে আস্তে কোনো পরিবেশ স্বাভাবিক হতে হবে এবং আজান হয়ে যায়। আচ্ছা। তো পরবর্তীতে ওর বাবা একজন হুজুর ডেকে আনেন, যে ব্যাপারটা কি। হুজুরকে তখনও হয়নি অ্যাকচুয়ালি কি হয়েছে। আচ্ছা। হুজুর এসেই যেটা বলেন, উনি আসছিলেন, তাই না? তোরা খুব অবাক, কি বলছেন? তো উনি পরে জিনিসটা বুঝিয়ে দেন, যারা প্রেগনেন্ট মহিলা থাকেন, এই জিনিসগুলো আসে আসলে বাচ্চা নষ্ট করতে, এটা তিনি বলেন। তিনি এরপর ঘর বন্ধ করে দিয়ে যান ঠিক মতো। কিন্তু এরপরও ওরা প্রায় মধ্যরাতে, রাত 2টা-3টার সময় সদর দরজায় লাথির শব্দ শুনতে পেত। এই ছিল ভাইয়া ঘটনা। ওকে,
সো এটাই আপনার ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার যে ঘটনাটা আপনি শেয়ার করে নেওয়ার জন্য। আমরা চলে যাবো আবারও আপনার ভাইয়ের কাছে এবং আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই ঘটনাগুলো। এবং সেটা জানার উপায়টা হচ্ছে আমাদের যে দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে দুটো পোস্ট রয়েছে, দুটো ফেসবুক পেজে, এবং সেই পোস্টে গিয়ে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং জানতে পারেন কোন ঘটনা কেমন লাগছে। এবং আপনি যদি হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে চোখে মানে ঘুম ঘুম থাকা অবস্থাতেই বা একেবারে ঘুম যখন কেটে গেছে সেই অবস্থায় আধো অন্তকালের মধ্যে দেখে ফেলেন একজন মামুনকে, যার আকার একটা 4 বছরের বা 5 বছরের বাচ্চার সমান, কিন্তু তার যার বয়স অতি বৃদ্ধের মতো, কেমন লাগছে? এবং তিনি যদি আপনাকে দেখা মাত্রই এরকম একটা ঘর থেকে আরেকটা ঘরে দৌড়ে ছুটে পালিয়ে যায়, কি অনুভূতি হবে একটু ফিরে দেখবেন। আর আপনার সেই ভাবনাটা চলতে থাকুক, আমরা চলে যাই আমাদের পরবর্তী নাটক। আপনার আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ করে দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা রাজবাড়ির ঘটনা। এটি যে গ্রামের ঘটনা, গ্রামের নাম হচ্ছে বারেক গ্রাম, এবং বারেক গ্রামের পাশে প্রায় 10 থেকে 12 কিলোমিটার মানে দীর্ঘ একটা জায়গা নিয়ে একটা বিল রয়েছে। আমি নিজেও ওই বিলে একবার নৌকা ভ্রমণে গিয়েছিলাম, এবং সারা বছরই ওই বিলে পানি থাকে, সবসময় পানি থাকে। এবং ওই আসলে একটা মজার বিষয় হলো, ওখানে যদি কেউ চান আপনারা ওখানে দেখবেন যে ওখানে ওই বিলের মধ্যে মাঝকে দ্বীপের মতো আছে, ওই দ্বীপে বাড়িঘর আছে, মানে একদম মানে গেরস্ত বাড়ির মতো, দ্বীপের মতো। ওরা সবসময় নৌকা আসা যাওয়া করে, তো প্রত্যেক ফ্যামিলিতেই কম বেশি নৌকা রয়েছে। তারপরে ওখানে যারা ওই বারেক গ্রাম বা আশেপাশের এলাকার লোক ম্যাক্সিমাম সব মাছ ধরা বা এই পেশার সাথে জড়িত, এবং কিছু আছে মাঝি এখনো আছে সেখানে। তো এখন যে মাঝির গল্পটা হিসেবে করবো, ওনার নাম হচ্ছে আলাক মাঝি হিসেবে উনি এলাকাতে খুব পরিচিত ছিলেন। তো উনি ওই দিনের বেলা, অনেক মাঝিগুলো দিনের বেলা যাত্রী টানে, তো উনি যে কাজটা করতেন উনি আসলে দিনে টানতেন না, ওরা রাতের বেলা টানতেন। এই কারণ জিজ্ঞেস করলে উনি বলতেন যে রাতের বেলা অনেকে মানে বাড়ি ফিরতে পারে না, কোনো কারণে দেরি হয়ে যায়, ঘাটে নৌকা থাকে না, তখন উনি রাতের বেলা ওই কাজটা করতেন, তো ওই লোকদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দিতেন। আর সেই হিসেবে উনি ভাড়াটাও অনেক বেশি পেতেন, তো ওই কারণে উনি সবসময় রাতের বেলায় মানে যাত্রী টানতেন আর কি। আর উনি ওই রাতের বেলা যেহেতু সবসময় নৌকা নিয়ে আসা যাওয়া করতেন, এমনি নর্মাল আমরা মাছ ধরা রিলেটেড অনেক ধরনের ভৌতিক গল্পগুলো শুনে থাকি, এগুলো ওনার কাছে একদম পাঞ্চা হয়ে গেছি। আচ্ছা, ওগুলোর সাথে উনি খুব পরিচিত। তো উনি একজন নাসির ভাই, উনি বালিয়াকান্দি থেকে রাতের বেলা ফিরছিলেন ওই নৌকাতে করেই, বাড়ি গ্রাম দিয়ে ওই ভিতরে বিল দিয়ে ফিরছিলেন। তো অনেক রাত হয়ে গেছিল, তো হঠাৎ খেয়াল করলেন যে একটা ইসের থেকে একটা দ্বীপের মতো, ওই যে যেমন ঘর বাড়ি আছে ওখান থেকে কিছু লোক তাকে টাকাটাকি করছে। তো উনি সেখানে গেলেন নৌকা নিয়ে, তো বললেন যে, তো দেখলেন যে ওখানে আর একটা বড় নৌকা আছে, সেই নৌকা ভর্তি লোক। কিন্তু অদ্ভুত ব্যাপার আসলে ওই নৌকাতে লোক দেখা যাচ্ছে, কিন্তু ওই নৌকাতে কোনো আলো ছিল না। তো উনি দেখলেন যে ওই নৌকার মধ্যে একটা মানে সাদা কাপড় দিয়ে ধারে একটা ডেড বডিও আছে, অনেক লোক আছে, কিছু লোকজন কান্নাকাটি করছে। তো অন্য লোকরা বললেন যে, ভাই আপনি একটা কাজ করবেন, কারণ আমাদের এইখান থেকে লাশটা শ্মশানে নিয়ে যাব। তো ওখানে আছে ভাই ওই বাড়িগুলোর কাছে একটা শ্মশান আছে, নাম হলো আর্যপাড়া। ওখানে একটা শ্মশান রয়েছে, এখনো আছে সেটা। তো বলে যে আমরা ওখানে যাব, তা আমাদের নৌকায় তো জায়গা হচ্ছে না, তো কিছু খড়ি এবং এই একজন মহিলা এবং বাচ্চা আছে, আপনি এটা আপনার নৌকায় ওঠান, তা আপনাকে ভালো পেমেন্ট দেওয়া হবে এর জন্য। তো উনি চিন্তা করলেন যে যাক, অনেক লোকই তো আছে যেহেতু সাথে, তো এই এর সাথে যেতে কোনো সমস্যা নেই। তো উনি ওখান থেকে ওই একজন মহিলার সাথে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, মানে হাঁটতে পারে এরকম, হয়তো বা 3 বছর বয়সী বাচ্চা, উনি যেভাবে আর কি পরবর্তীতে বলেছিলেন 3 বছর বয়সী বাচ্চা এবং মহিলা, এবং কিছু খড়ি ওরা নৌকায় উঠিয়ে দেওয়া হয়, এবং উনি ওই বড় নৌকাটার পিছনে পিছনে নৌকাটা ফাইতে থাকেন, এবং আস্তে আস্তে আলো কোথা থাকে। তো আস্তে আস্তে সত্যি ওই আর ওই আর্যগ্রামের ওই শ্মশানটা উনি চিনতেন, সত্যি ওই শ্মশানের কাছে ওই নৌকাটা চলে যায়, সবাই শ্মশান ওই নৌকা থেকে নামে, সবাই শ্মশানের মধ্যে ঢুকে যায়, এবং ওনার নৌকা থেকে খড়িগুলাও নামানো হয়, এবং ওই মহিলাও শ্মশানের মধ্যে চলে যায়। উনি জিজ্ঞেস করেছিলেন, জি এইখানে যে মারা গেছেন এই মৃতদেহ, এটা কি হয়? তো উনি কোনো উত্তর দেননি, ওই মহিলা কোনো উত্তর দেন নাই ওই আলাক মাসিকে বললো। তো অনেকক্ষণ বসে আছেন, এদিকে সকাল হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আর কি,
কিন্তু ওই সময় তো রাসেল ভাই এমন না যে রাত 12টার সময় নিয়ে গেছেন, ওই সময় গ্রামে কিন্তু 7টা-8টা মানে ওই সময় অনেক রাত। আর তাছাড়া ওই অঞ্চলে এখনো বিদ্যুতের ছোঁয়া নেই, মানে যেহেতু ওটা দ্বীপের মতো একটা বিলের মধ্যে, ওই সময় ওখানে আসলে এখন বর্তমানে কিছু সৌর বিদ্যুৎ ওখানে আছে, কিন্তু তাও অনেক জায়গায় সেটাও নেই। তো ওখানে উনি যেহেতু সময়টা দেখতে পাচ্ছিলেন না, তো ততটুকু বলে প্রায় 5 ঘন্টাও হয়ে গেছে, একটা লোকও ওনার নৌকার কাছে এসে বলছে না যে কত দেরি হবে বা আরো দেরি হবে কিনা বা হয়ে গেছে, কেউ কিছু বলছে না। এদিকে ওনাকে কেউ টাকা পয়সাও দেয়নি, উনি ওটা বসে আছেন। উনি বিরক্ত হয়ে নৌকাটা ঘাটে বেঁধে রেখে উনি শ্মশানের মধ্যে গেলেন, যে দেখি লোকজন কি করে এতক্ষণ ধরে আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, বসে আছি আমি। তো উনি শ্মশানে যেয়ে বেশ সংখ্যা, উনি গিয়ে দেখেন একজন লোকও শ্মশানে নেই। এই যে এত লোক নৌকা আসবে, কোথায় গেল, দেখে একজন লোকও নেই। উনি আরেকটু গিয়ে দেখলেন যে হ্যাঁ, খুব সুন্দর করে খড়ি টড়ি দিয়ে সাজানো আছে, আর খড়ি করে যে চিতা সাজানো আছে, এবং চিতার উপরে একটি মানে কাপড় দিয়ে ডেড বডিও ঢাকা আছে। তো উনি চিন্তা করলেন যে ওখানে যাই, কিন্তু ডেড বডি ঢাকা, আশেপাশে একজন লোকও নেই। উনি আরো কাছে যখন গেলেন, তখন উনি চিন্তা করেন, কি মনে করে চিন্তা করেন যে দেখি তো লাশটা কার, আমি একটু দেখি। উনি কাপড়টা একটু কোঁচা করেন ওখান থেকে, এবং উনি দেখে আরো শোক হন যে এই যে একটু আগে যে মহিলা এবং তার বাচ্চাটা নৌকায় বসা ছিল, এই বাচ্চা এবং মহিলা দুইজনকে ওর উপরে শোয়ানো। এই কাফনের কাপড় যখন সরলেন তারপরে উনি এটা দেখছেন। এইটা দেখার পরে উনি চিন্তা করলেন যে এতদিন সেরকম কোনো অনেক ভয়ের ঘটনা দেখেছি, কিন্তু ভয় লাগেনি, বা এগুলো আমার কাছে একদম পানি হয়ে গেছিল দেখতে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটলো, উনি চিন্তা করলেন যে এখন যেভাবে এখান থেকে আমাকে চলে যেতে হবে। উনি মনে একটু সাহস রাখলেন যে তারপর আমাকে বের হতে হবে, বিপদে একটা পড়ে গেছি। তো উনি যখন বের হতে যাবেন, হঠাৎ করে ওনার লুঙ্গিতে একটা টান অনুভব করলেন, যে মনে হচ্ছে কে একটা টেনে ধরেছে। উনি সাহস করে ঘুরে তাকালেন যে আসলে কি দেখি। তখন উনি দেখলেন ওই ছোট্ট বাচ্চাটি, ওই বাচ্চাটি ওনার লুঙ্গিটা টেনে ধরে রেখেছে, এবং বাচ্চাটি ইশারা করে তার মায়ের দিকে তাকিয়ে কি যেন একটা ইশারা দিয়ে বলতে চাচ্ছে। তো উনি এইটা দেখে আর ওনার মানে আর সাহসটা উনি একদম হারিয়ে ফেলেন। উনি প্রাণপণে সেখান থেকে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে উনি ওই ওনার নৌকার কাছে গিয়েই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে ওনাকে যখন উদ্ধার করা হয়, তখন উনি বলেন যে উনি রাতের বেলা এই ঘটনাটি দেখেছিলেন, কিন্তু অন্য সবাই বলেছে না, এরকম কোনো, আমরা তো এই ধরনের কোনো বিষয় জানি না যে রাতের বেলা এই ধরনের কোনো লাশ আসে নাই, এটাই স্বাভাবিক, বহুত ঘটনা ছিল, খুবই স্বাভাবিক। উনি এটা কৌতূহল হয়ে ঠিক যেই জায়গা থেকে উনি এই তাদেরকে রাত্রেবেলা উঠে নিয়ে এসেছিলেন, ওই নৌকা চালিয়ে সেই যান, কিন্তু উনি ফাইন্ড আউট করেন উনি যেই জায়গা থেকে নিয়ে এসেছিলেন সেই জায়গায় একটা দ্বীপের মতো আছে বটে, কিন্তু টোটালটা একটু জঙ্গল, একটা জঙ্গলের মতো, ওখানে কোনো ঘর বাড়ি নেই, মানুষ থাকার তো প্রশ্ন আসে না, ছোট ছোট দ্বীপের মতো আছে, এটা টোটাল জঙ্গল। তো উনি পরবর্তীতে অনেকের সাথে ঘটনাটা শেয়ার করেন। তো শেয়ার করার পর আসলে ভাই যে বিষয়টা জানা যায় সেটা হচ্ছে, এটা মানে মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে যে যে মহিলা এবং বাচ্চাকে উনি দেখেছিলেন, সেই ওনার স্বামী সাপে কেটে মানে সাপের কামড়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওনার স্বামীর অনেক সম্পত্তি ছিল, কিন্তু ওনার অন্য ভাইরা ওই বাচ্চাকে এবং ওই সন্তানকে এবং ওনার স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ওই বাচ্চা এবং ওনার মাকে কৌশলে হত্যা করে। আচ্ছা, হত্যা করার পরে খুব দ্রুত, মানে থানা পুলিশকে জানতে দেওয়ার আগে খুব দ্রুত, এটা অনেক আগের ঘটনা আর কি, তখন তো আরো বারেগ্রামটা এমনিতেই খুব নির্জন, ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে এটা আসলে প্রশাসনের কাছে ওইভাবে খবর পৌঁছাতে অনেক সময় লাগে, এখনো সময় লাগে। উন্নতির সময় বললেন যে আমি বর্ণনা দিচ্ছিলাম যে আমি কিছু ফুটেজ দেখেছি, এবং আপনি বলেন যেটা ওই গ্রামের যে ফুটেজ আমি দেখেছি, অতটা প্রত্যন্ত, এটা যারা জানেন অত্যন্ত ছিলেন তারা হয়তো বলতে পারবেন। তো তারা দ্রুত ওই শ্মশানে এনে ওদেরকে মানে দাহ করে, যাতে করে এর কোনো প্রমাণ না থাকে, বলে যে এরা মানে পেটের পীড়ায় মারা গেছে, এই টাইপের একটা খবর রটায়, এই মা এবং বাচ্চা দুজনে পেটের পীড়ায় মারা গেছে। তারপর থেকে রাসেল ভাই এখনো নাকি, উনি তো দেখেছেনি, এখনো ওই মহিলা এবং বাচ্চাকে অনেকেই দেখে যে যদি কেউ নৌকা নিয়ে যেতে যায়, অনেকেই দেখে যে ইশারা করে ডাকছে যে আমাদের একটু নৌকায় পার করে দাও, আমরা একটু শ্মশান হারিয়ে যাব, এখনো অনেকে ওটা দেখেন। এটাই ছিল এই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবার আমি একটা ঘটনা বলতে চাই, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, কিন্তু এবং তার নাম হচ্ছে রাদি, যে টাঙ্গাইল থেকে একটা অদ্ভুত ঘটনা পাঠিয়েছেন। তো আমি এই ঘটনাটা তার ভাষায় পড়ব না, আমি কিছু কিছু অংশ
পড়ে শোনাবো, কারণ আমি জানি না এই ঘটনাটি কতটুকু সত্যি, আমি জানি না। তবে এই ঘটনাটি রহস্যময়। যদি সত্যি এরকম কোনো কিছু আপনারা জেনে থাকেন, আমি এইটা কেন আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা যদি এই সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, তাহলে যেন আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, ভৌত ফোনের সাথে যেন শেয়ার করতে পারেন, সেই জন্য জানাচ্ছি। এবং ভৌত ফোনের অ্যাড্রেস তো জানেনি, ভৌত ফোন @fuর্তি.fm, এই অ্যাড্রেস আপনি পাঠিয়ে দেবেন। যদি জানেন, আমি স্পেলিংটিও বলেছি, BHWTFM@RADIOFORT.com। এই সম্পর্কিত যে কোনো তথ্য, স্পেশালি যারা দেশের বাইরে আছেন, তাই সবকিছুর সাথেই অলৌকিক একটা ব্যাপার সম্পৃক্ত থাকে। কিছু কিছু ব্যাপার থেকে যায় আজীবন অমীমাংসিত। আমরা জানি সেই টাইটানিক ডুবির কথা, বিশাল আকারের সেই জাহাজ যেটা ডুবে যাবার কোনো কথাই ছিল না, কেউ কখনো চিন্তাও করেনি, যেটি একটা বরফের টুকরার সাথে ধাক্কা লেগে নাকি ডুবে যায়। এখন এইটা নিয়ে মুভিও হয়েছে। এক একজন এক একটা জায়গা থেকে এই ঘটনাটাকে বর্ণনা করার চেষ্টা করতে পারেন। আরো 100টা মুভি হতে পারে এবং 100টা মুভিতে টাইটানিক ডুবির 100টা ঘটনা দেখানো যেতে পারে। প্রচলিত তেমনি একটি ঘটনা আমাদের কাছে এসেছে। সত্য মিথ্যা জানি না, ঘটনাটি সত্য নাকি মিথ্যা সেটা বলবেন আপনারা, এবং এখন ফেসবুকেও লিখতে পারেন যে এটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়। আবারও বলছি, আমার কাছে অমীমাংসিত মনে হয়েছে এবং আমি আসলেও যাই সেই জন্য বলছি, আমি হুবহু পড়ছি না। তো উনি যেটা বলছেন যে ইংল্যান্ডের কোন একটা রাজ্যের একটা ছোট্ট গ্রামে খুব গরিব কিছু মানুষ বাস করতো এবং সেখানে ছিল অলৌকিক অলৌকিক ক্ষমতার অধিকারী একটি মেয়ে। এবং এটা 1700 শতকের দিকের কোন একটা সময়। এবং সেই সময় আপনারা সবাই জানেন যে এইখানে মানে ওই সময় মানে রহস্যজনক ঘটনাগুলি অনেক পুরনো, যত বেশি পুরনো হয় তত বেশি জমে। তো যাই হোক, সেই গ্রামে একটা অত্যাচারী রাজা সেই সময় ছিলেন এবং রাজা খাজনা আদায়ের জন্য প্রজাদের উপরে নানা রকমের অত্যাচার করতো। আমি কিন্তু বলছি তা প্রচলিত, এবং আমি যে সোর্স থেকে পেয়েছি সেই সোর্সের নাম বললাম, বাট আমি জানি না যেটা আমি আপনাদের উপরে বিচারের ভাগ দিয়েছি কিন্তু। সো আপনি বলবেন না যেটা আমার বিশ্বাস হচ্ছে না এরকম কোনো কিছু, বাট মজা লাগবে খুব, এই জন্য আমি শেয়ার করছি। তো রাজা খাজনা আদায়ের জন্য প্রজাদের উপর নানা রকমের অত্যাচার করতেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনেকগুলো গ্রাম ছিল, তো এই গরিব গ্রামগুলোতে খাজনা আদায়ের জন্য রাজা অত্যাচার করতে পারলেও যে গ্রামে ওই মেয়েটি থাকতো, সেই গ্রামে রাজা ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারত না ওই মেয়েটির অলৌকিক ক্ষমতার কারণেই। কারণ মেয়েটি ভবিষ্যৎ বলতে পারত এবং রাজার সৈনিকরা কখন আক্রমণ করবে সেটা তার সেই অলৌকিক ক্ষমতা বলে সেটা সে বলে দিত। ফলে ওই গ্রামবাসী মানে ওই সৈনিকদের মোকাবেলা করতে পারতো বা তারা খাজনা এড়িয়ে যেতে পারতো। তো রাজা এটা খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবার সাথে সলা পরামর্শ করেন এবং ভাবেন, ঠিক করে মানে খুঁজে বের করেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো তিনি একটা গুপ্ত ঘাতক দিয়ে সেই মেয়েটিকে গুপ্ত ঘাতক পাঠান সেই মেয়েটির জন্য, এবং মেয়েটিটা বুঝতে পেরে সেই প্রতিবেশীদের বলল যে এবার কিন্তু তার উপরে এই বিপদ আসছে। কিন্তু কেউ মেয়েটিকে কোনো একটি কারণে বা কোনো কারণে পাহারা দেন এবং সেই ঘাতক মেয়েটিকে মেরে ফেলে। মেয়েটার কফিন মাটি চাপা দেওয়া হয় পাশের এক বনে। কিছু পর দেখা গেল মেয়েটার যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে তার চারপাশে বিশাল একটা জায়গা জুড়ে সব ঘাস পুড়ে গেছে। সবাই ভয় পেয়ে গেলেও অবাক হলো না, কারণ সবাই জানতো মেয়েটা সাধারণ কেউ না। সুতরাং কেউ কিন্তু অবাক হলো না। এবং মাঝখানে আরো অনেক কিছু ঘটে। এই কাহিনী সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে 100 বছর পর 18 শতকের কোনো একটা সময় রাজনৈতিক সাংবাদিক পন্থ যারা নাকি মেয়েটার গল্প জানতো, তারা সিদ্ধান্ত নিল যে তারা সেই গ্রামে যাবে ও সেই কফিনটির খোঁজ করবে এবং তার রহস্যটা তারা জানবে। তারা সেই মাটি খুঁড়ে ফেলে এবং সেখানে তারা সেই কফিনটা পেয়েও যায় এবং সেই কফিনের গায়ে লেখা ছিল স্পর্শ করো না। তারা কফিনটা শহরে নিয়ে আসে
তিনজনের মধ্যে একজন কফিটা নিজের কাছে রাখে। মানুষের অস্বাভাবিক মৃত্যু হতেই পারে, কিন্তু কোনো একটা কারণে এটি 1 সপ্তাহ পরে যার বাসায় কফিন ছিল সে মারা যায়। তার মৃত্যুর পর কফিনটা আরেক সাংবাদিক তার বাসায় রাখেন। কিছুদিন পরে তিনিও মারা যান। একইভাবে তৃতীয় সাংবাদিক মারা গেলেন। 3 জনই মারা গেলেন। এরপর শোরগোল পড়ে গেল। ডাক্তার অবাক হয়ে দেখলো কফিন যার কাছে থাকে তিনি অজ্ঞাত কোনো একটা রোগে মারা যান। কফিনটা বিশেষ কোনো একটা জায়গায় রাখা হয়, এমন একটা জায়গায় যেখানে কফিনটা অক্ষত থাকবে, এবং যে জায়গায় রাখা হয় সে জায়গায় একদিন আগুন ধরে যায়, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, শুধুমাত্র কফিনটা অক্ষত থেকে যায়। এই কফিনটা নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকা সেই ব্রিটিশ সরকারের কাছে বা ব্রিটিশ সেই অঞ্চলের মানুষের কাছে বলে যে আমরা এটা লিখেছি, ঘটনাটা কি আসলে রহস্যের জট খুলতে চাই। এবং এই কফিনটা এইখানকার কথা বলেছে, এই কফিনটায় পাঠানো হয় টাইটানিক নামের বিশাল এক জাহাজে। এবং এইখানে সবাই বিশ্বাস করেন যে এই কফিনটা সেখানে থাকার কারণে টাইটানিক ডুবে যায়। এটাকে প্রচলিত কথা। এই কথার রহস্য ভেদ করা সম্ভব না। এক একজন কেউ বলতে পারেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলতে পারেন যে এই কারণে টাইটানিক ডুবে গেছিল। যারা আমার এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন, আমি যদি বলি যে কুসংস্কারও বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাস অনুযায়ী টাইটানিক এই কারণে ডুবেছে। আপনাদের যদি ইচ্ছা করে যুক্তি দিয়ে এই রহস্য বা এই ব্যাপারটাকে মিথ্যা প্রমাণ করতে তারা করতে পারেন। যদি সত্যি হিসেবে মেনে নিতে চান সেটাও মেনে নিতে পারেন। ভাবুন এবং ফেসবুকে গিয়ে লিখুন। আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ40 88 FM and 240। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা। থ্যাংক ইউ ভাসন ভাই, ইটস সাদি ওয়ান্স অ্যাগেন। জি, তো আমি দ্বিতীয় যে ঘটনাটি বলতে এসেছি এটা সংগ্রহ করেছি আমার বন্ধু আরিশা নুসরাতের কাছ থেকে। জি। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুরের একটি পীর বংশের ঘটনা। যারা লক্ষ্মীপুরের রায়পুরে শুনছেন তারা এই বাড়িটি চিনে থাকবে। এই বাড়ির যে পীর সাহেব, বড় মিয়া সাহেব, তিনি তার পরিবারের বা বংশধরদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে গিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি জিন পালতেন। তো আমি যে ঘটনাটা বলছি যে আরিশা, ওর খালু হচ্ছে এই বংশের 5ম বংশধর। তো এই ঘটনা যেটা আমি বলতে যাচ্ছি এর মধ্যে খণ্ড খণ্ড ঘটনাগুলো আছে, আমি এক এক করে শুরু করব। প্রথম যে ঘটনাটা হচ্ছে, ওর খালার যখন বিয়ে হয় এরপরে নুসরাতের মামা একদিন তার খালা বাড়িতে বেড়াতে যান। তো তিনি এই জিন ব্যাপারগুলোতে বিশ্বাস করতেন না, এবং ওই জিনদের যে একটা সমস্যা ছিল এটা হচ্ছে তিনি শুধু ওই জিনগুলো শুধুমাত্র তার বংশধরদেরই কিন্তু রক্ষা করতো, কিন্তু বাইরের লোকেদের ঠিক তেমন পছন্দ করতো না। এবং পছন্দ করতো না তাদের যারা ঠিকমতো নামাজ পড়তো না কিংবা যারা তাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, জিনগুলো ব্যাপারগুলোতে বিশ্বাস করতো না, তাদেরকে ভয় দেখাতো কিন্তু কোনো ক্ষতি করতো না। তো নুসরের মামা এই ব্যাপারগুলো আসলে বিশ্বাস করেনি, তিনি একরকম ঠাট্টাই করছিলেন। একদিনের ঘটনা, তিনি বাথরুমে গিয়েছেন। তো গ্রাম দেশের বাথরুম যেটা হয় একটু বাড়ি থেকে একটু দূরে। তো তিনি বাথরুম শেষ করে উঠতে যাবেন, এমন সময় তার চোখ চলে যায় ভেন্টিলেটরের দিকে। আচ্ছা। তিনি দেখেন সেখানে রক্তাক্ত লাল দুটো চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি দেখে থর থর করে কাঁপতে থাকেন এবং কোনো মতে বাথরুম থেকে বের হয়ে উঠোনে এসে পড়ে যান। তার মাথায় পানি টানি দিয়ে তাকে যখন সুস্থ করা হয় তখন তিনি ঘটনাটা বলেন। এটা ছিল তার এক্সপিরিয়েন্স, তিনি প্রথম তখন জিন দেখলেন। দ্বিতীয় যে ঘটনা, এটা এক্সপিরিয়েন্স করেছে যে খালা, তার কথা। তিনি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়েছেন। তো তিনি আগে থেকেই জানতেন যে তার শ্বশুর বাড়িতে এরকম জিন পালে, জিন থাকে যিশুদি। তো তিনি তখন পর্যন্ত জিন দেখেননি। একদিনের ঘটনা, তিনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘর রয়েছে, সেই ঘরে কাপড় গোছাচ্ছিলেন। দক্ষিণ পশ্চিম ঘরটা সবাই মনে রাখবেন, কারণ এটা নিয়ে আমি পরম আর একটা ঘটনা বলছি।
আচ্ছা। এই দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায় তিনি কাপড় গোছাচ্ছিলেন, তো এমন সময় তিনি দেখতে পান তার যে সামনেটি জানালা, জানালার সামনে দিয়ে একটি মাথা কাটা শরীর ভেসে চলে গেল। আচ্ছা। এবং সে মাথা কাটা শরীরটি একটি লম্বা হাত দিয়ে জানালার ফাঁক গলে তার সামনে আসলো। আচ্ছা। তিনি যেহেতু আগে থেকে ব্যাপারটা জানতেন, তিনি ভয় না পেলে ভয় পাননি। তিনি ভয় পাননি, কিন্তু তিনি ওখান থেকে দৌড়ে ঘরের মধ্যে চলে আসেন এবং সবাইকে জানান যে এই ব্যাপারটা ঘটেছে। তো যেহেতু সবাই জানে এই ব্যাপারটা নিয়মিত ছিল অ্যাকচুয়ালি ওই ঘরে, মানে ওই পরিবারটিতে, সবাই তাকে আশ্বস্ত করে এবং এটার তার খালার এক্সপিরিয়েন্স, তিনি প্রথমেই ঘটনাটা দেখেন। এবার যা ঘটনাটা বলবো, এটা আমার ফ্রেন্ড যে আসলে আমাকে ঘটনাটা বলেছে, নুসরাত, ওর নিজের এক্সপিরিয়েন্স। এটি 2006 সালের ঘটনা। কোরবানির ঈদের সময় ওরা বেড়াতে যায় ওর খালা বাড়িতে। তো ওর খালাতো ভাই বোনেরা সবাই মিলে ঘুরছে ফিরছে। শীতকাল তখন, সন্ধ্যা মাগরিবের আজান দিয়েছে, চারিদিক একটু অন্ধকার হয়ে এসেছে। ওরা ঘুরতে ঘুরতে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাওয়ার কারণে একটা টর্চ লাইট নিয়ে ওরা একসাথে বাড়িতে ফিরছিল। তো বলে রাখা ভালো যে যেখান দিয়ে ফিরছিল তার বাম পাশে হচ্ছে একটা পুকুরের মতো, ডোবা পুকুর, এবং তার ডান পাশে একটি ঝোপঝাড়। তো নুসরাত হেঁটে আসছে, যেহেতু ছোট মানুষ, একটু সবসময় সবকিছু নিয়ে বেশি চঞ্চল টাইপের। তো হঠাৎ ও একটি গাছের নিচে একটি বস্তার মতো দেখে, এটা সাদা একটি বস্তা। তো জাস্ট মজা করার ছলেই সে বস্তাটিতে লাথি মারে। তো লাথি মারার পর সে যেটা দেখে, জিনিসটা আস্তে আস্তে উপর দিকে ভেসে ভেসে উঠছে, ঠিক যেমন গ্যাস বেলুন ভেসে ভেসে ওঠে উপর দিকে, ঠিক ওভাবে ভেসে ভেসে উঠছে। তো সে চিৎকার দিয়ে ওঠে। এমন সময় তার খালাতো ভাইরা এসে টর্চ জ্বালিয়ে যেটা দেখতে পায়, নিচ দিয়ে একটা সাপ চলে গেল এবং ওটা ঠিক পুকুরে যে উধাও হয়ে গেল। তাকে আর খুঁজে পাওয়া গেল না। তাকে কোনো মতো বাসায় আনা হলো এবং তার খালু শাশুড় দিয়ে তাকে ঠিক করলো এবং তাকে বিছানার ঠিক মাঝখানে শোয়ানো হলো, যাতে কোনো সমস্যা না হয়, যাতে সে ভয় না পায়। এবং সে রাতটা তার খুব ভয়াবহ কেটেছিল। এবার আসি শেষ ঘটনায়। ওর আরেক খালাতো বোন একদিন সেই খালার বাড়িতে বেড়াতে আসে। ওদের একটা বিয়ের অনুষ্ঠান চলছিল ওই সময়। তো বিয়ে বাড়িতে ওর খালাতো বোন আসে এবং ওর খালাতো বোন ছিল প্রেগনেন্ট অ্যাকচুয়ালি। তো একদিন সন্ধ্যায় তারা সবাই বসে আড্ডা দিচ্ছিলেন, ওদের যে পরিবারের সবাই, ওর বোন, ওর দুলাভাই সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। তো ওর বোনের শরীর একটু খারাপ লাগায় তিনি একটু বিশ্রাম নিতে চান এবং তিনি বিশ্রাম নিতে যান আসলে সেই দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায়, যেটা আমি আগে একবার বলেছি আপনাদের। তিনি ওখানে শুয়ে রয়েছেন। পাশের রুম থেকে গল্প আড্ডার শব্দ কিন্তু সে শুনছিল, তাই তার কোনো ভয় করছিল না, তাই সে চুপচাপ শুয়েছিল। তো প্রায়ই ওই গ্রামে লোডশেডিং এর ব্যাপারটা হতো। তো একটা সময় কারেন্ট চলে যায় এবং পুরো ঘর বিদ্যুটে অন্ধ। তার হাতের পাশে একটি চার্জেবল লাইট ছিল, সে কোনোভাবে লাইটটা জ্বালাতে পারছিল না। তখন সে চিৎকার দিয়ে সবাইকে ডাকছিল, প্লিজ কেউ এখানে আসো, লাইটটা নিয়ে আসো। তো কেউ মনে হয় না কেউ শুনছিল। তো সে নামতে যাবে, এমন সময় দেখতে পায় যে কেউ একজন লাইট নিয়ে আসছে। রাসেল ভাই দেখে থাকবেন যে লাইট যখন কেউ নিয়ে আসে একটু খড় আলো হয়ে তারপর কিন্তু আসে। তো তিনি যখন দেখতে পান যে না, কেউ লাইট নিয়ে আসছে, তখন তিনি একটু আশ্বস্ত হন। তিনি তখন আবার শুয়ে পড়েন, ভাবেন যে থাকে এখানেই শুয়ে থাকি, যা কেউ তো লাইট নিয়ে এসছে। তিনি মাথায় চোখে হাত দিয়ে চুপচাপ শুয়ে থাকেন। এমন সময় তিনি অনুভব করতে পারেন তার পায়ের কাছে এসে কেউ বসলো। তিনি কে এসেছে এটা দেখার জন্য যখনই একটু মাথা উঁচু করে দেখতে গেলেন যে কে এসেছে লাইটটা নিয়ে, তিনি যেটা দেখতে পান তার পায়ের কাছে যেটা বসে আছে সেই ব্যক্তিটির গা থেকে অ্যাকচুয়ালি আলোটা বের হচ্ছে, যেটা পুরো ঘরে ছড়িয়ে গেছে। তিনি এটা দেখার পর চিৎকার দিয়ে ওঠেন এবং পাশের রুম থেকে সবাই ছুটে আসে। কি ব্যাপার? ঠিক ওই সময়ই যে আলোর যে অবয়বটা, সেটা ঠিক তার মুখের সামনে এসে পাশের জানলা দিয়ে বের হয়ে যায়। সবাই এসে যখন বলে কি ব্যাপার, কি এসে, তিনি তখন কোনো কথা বলতে পারছিলেন না ভয়ে, এবং তিনি ওই রাতে, ওই মধ্যরাতেই তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান তার নিজের বাসায়। তিনি এক নিত্য ওখানে থাকতে রাজি হচ্ছিলেন না। তো এই ছিল মোটামুটি পীর বংশের ঘটনাগুলো। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের আনন্দ দিতে পেরেছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি চলে যাব পরবর্তী ঘটনায়, এবং
এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন আমাদেরই একজন লিসেনার, এবং আমি তার ঘটনাটি বলছি। আমাদের কিন্তু হ্যালোইনের জন্য প্রচুর ঘটনা লাগবে, স্পেশালি আপনাদের ঘটনা আমি পড়ে শোনাবো হ্যালোইনের দিন। আশা করছি যে আপনারা প্রচুর ঘটনা পাঠাবেন এবং যে ঘটনাগুলো সবার অনেক ভালো লাগবে এবং সবার অনেক আনন্দ পাবে, ভয় পাবে, এরকম ঘটনাই চাই এবং আপনার জীবনে শেয়ার ঘটনাটি পাঠিয়ে দেন। তো যাই হোক, আমাকে এখানে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালোর দলে আছেন। আজ আমি একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব না। এটা কোনো ভূতের গল্প নয়, তবে এরকম ঘটনা আমার সাথে যতবার হয়েছে ঠিক ততবারই রোমাঞ্চিত হয়েছি। শুরুতেই বলে রাখি, আমার এত রাতে আপনাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আমার বিনীত অনুরোধ, আমার এই ইমেলটি ভালো লাগলে অবশ্যই এই লিসেনারদের পড়ে শোনাবেন। আমিও ভূত এফএমের লিসেনার এবং আমি খুব প্রিয় আমার একটা প্রোগ্রাম। এবার ঘটনাটা বলার পালা। এটা কোন ভূতের গল্প নয়, বলছিলাম, তবে রহস্যময়। প্রথম ঘটনাটা ঘটে আমি যখন ক্লাস 3-এ পড়ি। তখন বেশ কিছুদিন ধরে আমি কেমন একটা অস্বস্তি অনুভব করতাম। আমার সেই অনুভূতিটা কেমন তা কারো কাছে ঠিক মতো বুঝিয়ে বলতে পারতাম না। শুধু মনে হতো কেমন যেন একটা খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। তার ঠিক কিছুদিন পরে আমাদের 2 ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় একসাথে মারা যায়। আমাদের খুব কাছের একজন বয়স্ক পুরুষ আত্মীয়ের ফুসফুসে পানি চলে আসায় খুব অসুস্থ হয়ে পড়েন। তবে সময় মতো চিকিৎসার ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং শেষে যেটা হলো সেটা হলো, সেদিন আমি স্কুল থেকে বাসায় ফেরার পর জানতে পারি যে আমার বাবা এবং আমার মা ছোট বোনকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেছেন। আমার ছোট বোনটা পেয়ারা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, ব্লিডিং থামানো যাচ্ছিল না। এই সকল অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাওয়ার পরপরই আমার সেই অস্বস্তিকর অনুভূতিটি থেমে যায়। এরপর সেই অস্বস্তিটা আমি আর অনুভব করিনি। এর কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা শুরু হয়। তখনও সেই অস্বস্তি লাগার অনুভূতিটা কোনোভাবেই কাজ করেনি। সেই খারাপ লাগার মতো অনুভূতিটা লাগার ব্যাপারটাও আজও আমার কাছে রহস্যময় মনে হয়। তবে ইউনিভার্সিটি লাইফে এসে সেই ব্যাপারটা স্মরণ করলে এখন মনে হয় এই অনুভূতিটা ছিল আমার জন্য নিশ্চয়ই একটা হুঁশিয়ারি সংকেত। অথচ তখন যদি এই সংকেতের ভাষা বুঝতে পারতাম, তাহলে আমাদের পরিবার আর আত্মীয় মহলের সবাইকে এসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটার আগেই একটা সতর্ক বার্তা জানিয়ে দিতে পারতাম। আর এবার বলছি ইদানিংকালের একটা ঘটনা। সেই অস্বস্তিকর অনুভূতিটা আমার মধ্যে আবারও জেগে উঠেছে এবং সেটা বেশ প্রকট আকার ধারণ করেছে। আমার সেই অনুভূতিটা কেমন তা এখন বলতে পারবো। আমার অস্বস্তিকর অনুভূতিটা হচ্ছে এরকম: ভয়, কষ্ট, বিরক্তি, রাগ, হতাশা, ডিপ্রেশন, অনুতাপ করার মতো অনুভূতি এবং একটা অ্যাংজাইটি সারাক্ষণ আমার মনের মধ্যে কাজ করতে থাকে। কিছুদিন আগে আমার এক খ্রিশ্চান টিচারের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। তার মৃত্যুর খবর শোনার কিছুক্ষণ আগেও তীব্রভাবে সেই অস্বস্তিটা অনুভব করছিলাম। আমি জানি না এরকম চলতে থাকলে ভবিষ্যতে কি হতে পারে, তবু সতর্ক থাকাটাই জরুরি। আর আমি ভূতের ব্যাপারটা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যাও চাই। এই ব্যাপারটা, এই অবস্থাটায় আবার কি করণীয় তাও জানতে চাই। এই ইমেলটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। হাজিয়া সুলতানা লিখেছেন, তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমি জানি যে আমার চাইতে অনেক মানে বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখেন, খুব জ্ঞানী মানুষ। তারা ভূত শুনছেন এবং আপনি ডেফিনেটলি আমার চাইতে বেশি জানেন। এরকম কেউ না কেউ এই আমাকে শুনছেন। তো আপনার যদি এই কোনো ব্যাখ্যা থাকে এবং এই মুহূর্তে কি করণীয় রাজিয়া সুলতানার, সেটা যদি আপনি জানাতে চান তাহলে সরাসরি ফেসবুকে জানাতে পারেন, রাজিয়া সুলতানা সেখানে পেয়ে যাবেন। আমাকে ইমেল করতে পারেন এবং এই ঘটনার আর এই রহস্যের কোনো সমাধান কোনো মানে সমাধান বা ফাঁক ফোকর কোনো কিছু যদি আপনি খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা এবং আমি আবারও একটু আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে যাচ্ছি
এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে করছেন কমেন্ট। সাব্বির শাহরিয়ার আমাদের লিখেছেন লাইট বন্ধ করে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন সারদ হোসেন সাব্বির, এছাড়াও রাবিন হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন ইমন মল্লিক, এবং তাছাড়াও আমাদের সঙ্গে মোহাম্মদ দিদারুল ইসলাম সহ আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। তো যারা আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমাদেরকে তিনি বলছেন যে টাইটানিক জাহাজটা আকাশ একটা কথা জিজ্ঞেস করেছেন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা দিতে পারবেন যে টাইটানিক জাহাজ যদি ওই অলৌকিক কফিনের জন্য ডুবে যায় তাহলে কফিনটা কোথায়? এই উত্তরটা দিতে পারবেন রাসেল ভাই? না, এই উত্তর দিতে পারবো না আসলে, কারণ আমি তো ওই জাহাজে ছিলাম না। আর আমি ওইটাও মানে আমি এই জাহাজে যেমন ছিলাম না, ঠিক একইভাবে আমি শুটিংয়ের সময় আগে আমি পানির নিচে নেমে দেখি এই জাহাজের কি অবস্থা, এবং যারা জাহাজটি খুঁজে বের করেছেন আমি সেই দলেও ছিলাম না। সুতরাং আমার পক্ষে এটা বলা সম্ভব নয়, এবং আমি যা বিশ্বাস করি যে আপনি আমার চাইতে অনেক ভালো জ্ঞান রাখেন, এবং আমি হচ্ছে জেমস ক্যামেরন না। এবং আমি 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 আশা করব যে আপনি এইটার উত্তর যদি চেয়ে থাকেন, তবে এই প্রশ্নটা আপনি আমাদের তো করতেই পারেন, তাই না? তো যাই হোক, আমি শুধু এইটুকু জানি যে এই টাইটানিক নামে একটা মুভি হয়েছিল, যে মুভিটা আমরা সবাই দেখেছি, এবং সেই মুভিটা নিয়ে অনেক রিসার্চও হয়েছিল, এবং সেই মুভিটার একটা ঘটনা আছে। সেই মুভিটার ঘটনা কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে জেমস ক্যামেরন যে ঘটনাটি দেখেছেন সেটা সত্যি আর মিথ্যা, সেটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই, সেটা নিয়ে কারো কোনো প্রশ্নও নাই। ভূত এফএম কোথাকার কোন প্রোগ্রাম, এখানে যা কিছু বললে তখন খুব গায়ে লাগে যে এরা কি আসলে সত্যি বলবে, আমাদের বিশ্বাস করাটা খুব কঠিন, রাইট? সো না ভাই, আসলে বিশ্বাস করলে আমার মনে হয় ঠকবেন না, কারণ আসলেও কিন্তু আমি বলছি যে এটা সত্য না মিথ্যা সে ভারটা আপনার উপরে ছেড়ে দিয়েছি, তাই না? এটা একটা প্রচলিত কথা, এবং এটা তো আসলে এটা যাচাই করাটা খুব কঠিন, এবং এই জন্যই বলছি যে আপনারা জানান আমাকে, কিন্তু আমাকে প্লিজ কোনো প্রশ্ন করবেন না, আমি ঘাবড়ে যাই আসলে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত আশা করবো আমার সঙ্গেই থাকবেন। Booth FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. And thank you Gramophone আমাদের সঙ্গে থাকার জন্য। এই দীর্ঘ পথ চলায় আমাদের 7 বছরের কাজ চলা কমপ্লিট হয়েছে, এবং আমরা আরো সামনে যেতে চাই আপনাদের সাথে, এবং আমরা আশা করব যে আমাদের সামনের সময়গুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে কেমন আছেন আমি ওমান থেকে আমাদের লিখেছেন অসীম দেবনাথ, এবং এবার আমি লাইভ শুনতে পারি না, ডিউয়ে থাকি। ওকে, এখন নিশ্চয়ই শুনছেন আমাদেরকে আজকে। এখন কি শুনছেন? আচ্ছা, লাইভ শোনার কিন্তু মজা আলাদা। সো যেদিন মানে চেষ্টা করবেন যে ফ্লাইটে অফ নেওয়া যায় কিনা। এনিওয়েজ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি, একটু কাছে একটু বলতে হবে, এবং আমার মনে হয় যে আপনার যে নামটা সেটা আগে বলবেন, তারপর কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ রসুল। আমার নাম মোহাম্মদ দৌলত ইসলাম, আমি বলতে আহমদবাগ থেকে এসেছি। জি। আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবো ওর সাথে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে আমার কাজিনের বিয়েতে আমি তখন গ্রামে গিয়েছিলাম। তো তখন বিয়ে শেষে মানে বিয়ে উঠাই দেওয়ার পর, মেয়েদের বিয়ে উঠাই দেওয়ার পর গ্রামে সাধারণত সকল মুরব্বীরা একত্রিত হয়ে একটা মিটিং হয় যে কি আসার মানে খরচ টরচ এইসব বিষয় নিয়ে, এসব বিষয় নিয়ে একটা মিটিং হয়। তো গ্রামে সাধারণত ঘরগুলো একটু ডিস্টেন্স মানে একটু দূরত্ব রেখে আপনার ঘরগুলো হয়, এক ঘর থেকে আরেক ঘরে একটু ডিস্টেন্সটা বেশি থাকে। আচ্ছা, তো আমি ছিলাম আমার খালুর রুমে, আমি আর আমার ছোট ভাই কাজী ও ছিল। তখন প্রায় 9-10টা 10:30 মতো আছে। তখন আজ ডান্স বাংলা ডান্স নামে একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামটা দেখতেছিল। তো দেখতে দেখতে হঠাৎ মানে ক্ষুধা লাগে, আমি আমার ওই ছোট ভাইকে বলি যে তুমি বাইরে থেকে কিছু নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করি। আর রাসেল ভাই এই একটু বলে রাখি, ওই মানে যে ঘরটার নিয়ে কথা বলবো সেটার সম্বন্ধে একটু বলি। প্লিজ বলেন, প্লিজ, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ঘরটা হচ্ছে একদম নদীর সাথে, বাউন্ডারি করে নদীর সাথে একদম লাগানো। দরজাটা হচ্ছে শুধুমাত্র
ওঠানোর দিকে, আর সম্পূর্ণটা হচ্ছে নদীর সাইড করা। আর এই ঘরের ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 1.5 তলার মতো। যা এই 1.5 তলাটা বললাম কারণ এটা কেউ লাফ দিয়ে ওঠার মতো কারো পসিবিলিটি নেই। যাই হোক, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমার একটা পোষা কুকুর ছিল। গ্রামে তখন পোষা কুকুর ছিল, ওইটা দরজার সামনে বসা ছিল। তো হঠাৎ করে কিছুক্ষণ পর আমি মানে টিভিতে শোটা দেখতে দেখতে হঠাৎ করে বুঝতে পারলাম যে নদী থেকে লাফ দিয়ে কিছু একটা মানে উঠানে উঠছে, হয়তো বা কুকুর বা বিড়াল, এরকম একটা কিছু বুঝতে পারতেছি। তো যাই হোক, কিছু ওইদিকে তেমন একটা আমার সেন্স ছিল না। তো এরকম শো দেখতে দেখতে আরো 5-10 মিনিট পর দেখি দৌড় দিয়ে এসে একটা বিড়াল যখন দৌড় দিয়ে এসে কোথাও লাফ দেয়, মানে একটু মানে নিরিবিলি পরিবেশে কিন্তু এটা স্পষ্ট একটু বোঝা যায়। তো আমি বুঝতে পারলাম যে লাফ দিয়ে এক লাফে সে মাটি থেকে মানে চালে উঠে গেল। আচ্ছা, কিন্তু আমি এই 1.5 তলা কারোর পক্ষে সম্ভব না, একটা বিড়াল আরো বিড়ালের পক্ষে সম্ভব না। যাই হোক, আমি ওইরকম মানে তখন এরকম চিন্তা ভাবনা ছিল না যে এক লাফে একটা বিড়াল বা কুকুর মানে চালে উঠায়, এটা কি সম্ভব, তখন এই সেন্সটা ছিল। রাইট। তো সেদিন গরমকাল হওয়াতে আমি প্রত্যেকটা জানলা খুলে দিয়েছিলাম নদীর বাতাসটা আসার জন্য। যাই হোক, শো দেখতে দেখতে হঠাৎ করে 5-10 মিনিট পর দেখি চালের উপরে আপনার 1-2টা করে চালের উপর মনে হয় কেউ যেন হাঁটতেছে, মানে 1 পা 2 পা দিয়ে। এরকম ভাবে 2-3 বার হয়েছে। 2-3 বার যখন হয়েছে তখন আমি ভাবছি হয়তো বা বিড়াল বা দৌড়াদৌড়ি করছে। তো আমি এই জন্য আর কি এটাকে মানে তাড়ানোর জন্য একটা আওয়াজ দিই। তো যখন আমি আওয়াজটা দিই তার পরবর্তী দেখি যে আরো বেশি হয়। যখন এইভাবে 3 বার হয়েছে তখন আমি একটু রাগান্বিত হই এবং রাগ করে একটু রাগের মাথায় তাড়ানোর চেষ্টা করি। তো রাগানোর মাথায় তাড়ানোর চেষ্টা করি, যখন এই চেষ্টাটা করি তখনই মনে হচ্ছে যে মানে চালের উপর মানে 10-12 জনে একসাথে লাফানো শুরু করছে। মানে অনেক অনেক পরিমাণ বৃষ্টির মতো আওয়াজ, আর হচ্ছে আপনার প্রত্যেকটা জানলা একটা আরেকটার সাথে মানে বাতাসে বাড়ি যে দেয় এই বাড়িগুলো হচ্ছে। তারপর সেদিন তেমন একটা বাতাসও ছিল না, আর জানলাগুলো ছিল আপনার গ্রামের 2 পার্টি জানলা হয়, এই 2 পার্টের 4টা পার্টি একসাথে বাড়ি খাচ্ছে। কিন্তু তখন ওই মুহূর্তে মানে নদীতে যে বাতাসটা ছিল তার থেকে বেশি এই বাতাসে জানলাগুলো বাড়ি খাওয়ার কথা ছিল না, কিন্তু তখন অনেক পরিমাণ মানে জানলাগুলো বাড়ি খাচ্ছে, আর চালের উপরে মনে হয় বৃষ্টির মতো আওয়াজ। আচ্ছা। তো আর যখন আমি ভয় পেয়ে যখন আমার মাকে ডাক দিই, যখনই ডাক দিচ্ছি তখন তার সাথে সাথে মানে এই আওয়াজ, এই জানলার বাড়ি সবকিছু স্টপ, একদম স্টপ। তারপর আমার বাবা মা সবাই আসলো, এসে জিজ্ঞেস করছে, যখন তাদেরকে বলছি তারাও মানে আমি যেন ভয় না পাই এই ব্যাপারটা উড়াই দেওয়ার জন্য অন্য একটা মানে বক্তব্য দিছে, কিন্তু আমি এটার রহস্য আজ পর্যন্ত খুঁজে পাইনি। এটা কি যে রহস্য মানে এটা আপনি এখনো বুঝতে পারেন? এখনো বুঝতে পারি এখন। আর একটা কথা হলে ওই ঘরটাতে এখনো এরকম একটা মানে ঘটনা ঘটে। আচ্ছা, এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সরাসরি, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন কাছে এগিয়ে এসে, এবং আপনি নামটা বলার পরে তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। Hi dear listener, I'm Saqib. I'm come from Savar City University, Dhaka. Okay. আমি যে ঘটনাটি শেয়ার করবো এটি হচ্ছে একটি আপুর লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আপুর নামটা বলছি না প্লিজ। তো বাংলাদেশে একটি নামকরা সরকারি মেডিকেল কলেজে তার লাইফে একটি ঘটনা। তো এটা হচ্ছে যে তিনি মেডিকেলে চান্স পাওয়ার পর হচ্ছে তিনি হলে চলে আসেন। তিনি হলে থাকতে হবে, হলে চলে আসেন। তো ফার্স্ট দিন তিনি হলে সব কিছু নর্মাল ছিল, তিনি বাসা থেকে জার্নি করে হলে আসছে। তো সব কিছু গোছানোর পর তিনি ভাবলেন যে একটু রাতে একটু বেলকনিতে হাঁটাহাঁটি করে আসি, তাহলে খুব ভালো লাগবে। তো তারপর তিনি বেলকনিতে যান। তো যাওয়ার পরই তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে ডাস্টবিনের পাশে নিচে উনি থাকতেন হচ্ছে আপনার 6th ফ্লোরে। তো ডাস্টবিনে দেখতেছেন যে একটি মহিলা, সে অথবা দূর থেকে বুঝতে পারেনি যে এটা কোন টাইপের হবে। তো ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তিনি ভাবছেন হয়তো বা পাগল টাইপের কি হতে পারে, ডাস্টবিনে কিছু হয়তো বা তিনি দেখছেন। আচ্ছা। তো তারপরে তিনি রুমে চলে যান। তো চলে যাওয়ার পর সেদিন ঘুমান। তো তারপরে সকালে উনি ক্লাসে যান। তো ওনার
ক্লাসে যাওয়ার পর ওনাকে ফার্স্ট ওনাদের হচ্ছে টিচার ওনাকে হচ্ছে অ্যানাটমি বিভাগে নিয়ে যাওয়া হয়, যে নিয়ে যাওয়ার পর হচ্ছে একটি মানুষের একটি হাত বা হাতের একটি কিছু পরীক্ষা বা কিছু দেখাবে নিজেরা নিয়ে যাওয়া হয়। তো দেখা যাচ্ছে মর্গে হচ্ছে অনেক বেওয়ারিশ লাশ থাকতো, তো তার যে হাত ওনাদের দেখাচ্ছি যে কিভাবে কি হয়, ফিঙ্গারের কোন অংশ কোথায়, এগুলো দেখাচ্ছিল। তো আমি ফার্স্ট টাইম যেহেতু ওনার ক্লাসটা উনি নিতে পারেনি, তো না পেরে বলছে স্যার আমি আজকে ক্লাস করতে পারবো না, আমার একটু খারাপ লাগছে। আচ্ছা, তো স্যার একটু রীতিমতো রেগেই যায় যে তুমি মেডিকেলে পড়তে আসছো, অবশ্যই আর একটু হতে হবে, হার্ড হতে হবে, তুমি হার্ড ওয়ার্ক করতে হবে আর কি, তো তুমি তাতেই তুমি নার্ভাস হয়ে যাচ্ছ। তো স্যার বলছে ঠিক আছে তুমি আজকে যাও, পরবর্তীতে তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবা। তো তারপর উনি হলে চলে আসেন। তো রাতে আবার হচ্ছে উনি যে ওনার সাথে একটা ব্যাগ ছিল, তো ওই ব্যাগটা হচ্ছে সামাও শীতের রুম একটা ছিল না রুমে, তো ব্যাগটা হচ্ছে একটা হ্যাঙ্গারে ঝোলানো ছিল। তো লেখা যাচ্ছে যে রাতে প্রায় হচ্ছে 12:30টার মতো হবে। তো ওই সময় দেখা যাচ্ছে তার রুমের মধ্যে কিছু একটা আওয়াজ হচ্ছে, লাইক যে দেখা যাচ্ছে যে কেউ একটা মানে কোনো কিছু ধরে মানে করতেছে, মানে ওটা নিয়ে আসলে একটু মানে আঁকা বাঁকা পুস্কানো বা এই টাইপের কিছু একটা শব্দ আর কি। তো উনি লাইট জ্বালা দেখে যে সবকিছু নর্মাল ছিল। তারপর উনি আবার একটু শুতে যান, তো দেখা যাচ্ছে যে আবার সেই শব্দটা সাউন্ড আমি শুনতে পারেন। তো সেই রাতে উনি বলতে ঠিক আছে একটু আমার হয়তো বা হ্যালুসিনেশন হচ্ছে, বা একটু বেলকুনি থেকে আবার হেঁটে আসি। তো রাসেল ভাই ওই যে আগে যে বললাম যে মহিলাটাকে তিনি প্রথম দিন দেখেছেন, বাট আবারও সেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন যে ওখানে ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তারপরে উনি বিষয়টা আসলে অতটা মাথায় নেয়নি, তো না নিয়ে উনি আবার রুমে চলে আসে। তো সেদিনের মতো উনি ঘুমায়। তো তারপর উনি একা একা খুঁজতে থাকে যে আমি মহিলাটাকে রাতে দেখি, বাট এই মহিলা তো অবশ্যই তো মেডিকেলেই থাকবে, অত বাসের পাশে কোথাও থাকবে, কিন্তু উনি খুঁজে। তো ওনার বান্ধবীরা ওনাকে জিজ্ঞাসা করে সে তুমি কি খুঁজো, তুমি কি চা খাও। তো একটা ফান করে একটা কথা বলে, সেটা বলছি না, তো বলছে যে আমি একটা জিনিস খুঁজি, তো আমি রাতে দেখি বাট আমি সকালে পাই না কেন। আচ্ছা, বলছে কি, তো বলে আমি একটা ডাস্টবিনের পাশে একটা পাগল টাইপের একটা মহিলা দেখতে পাই যে সব সময় ঘোরাঘুরি করে। তো ওনারা বলে যে কই আমরা তো এত দিন থেকে আসি, আমরা তো কোনো কিছু দেখতে পাই না, তা তুমি কিভাবে দেখতে পারো। তো তারপরে বলে হয়তো বা তুমি ভুল দেখছো, হয়তো বা দেখা যাচ্ছে ক্লিন মামারা আসছিল রাতে, অথবা নিয়ে গেছে। তো দেখা যাচ্ছে সচরাচর ক্লিন মামারা রাতে ক্লিন করতে আসে না। তো তারপরে হচ্ছে উনি এভাবে চলতে থাকে। তো আস্তে আস্তে ওনার কেমন জানি মানে উনি ফিল করে যে উনি কিছু একটা ফিল করতে পারছে, স্বপ্নেও দেখছে ওনাকে। তারপরে হচ্ছে যে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো দেখা যায় যে উনি অসুস্থ হতে থাকেন। তারপরে ওনার ফ্রেন্ডরা অনেক সাজেস্ট করে ঠিক আছে তুমি তো নতুন আসছো, তুমি কয়েকদিন বাসা থেকে ঘুরে আসো, তাহলে হয়তো ভালো লাগবে। তো যে রাতে উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়েছে, তো সেই রাতে ওনাকে ইনফর্ম করে যে স্বপ্নে দেখতে পাচ্ছে যে ঠিক আছে তুমি আমার কথা কেন তোমার রুমমেটদের সাথে শেয়ার করছো। তো বলে যে ও আর কাউকে তুমি কখনো আমার এটা শেয়ার করবা না, তুমি এটা ঠিক করোনি, শেয়ার করবা না, তাহলে তোমার ক্ষতি হবে। তো তারপরে তিনি হবে যে স্বপ্নে, তারপরে তিনি তারপরে দিন বাসায় যাবেন। তো বাসায় তিনি চলে যান। তো চলে যাওয়ার পর বাসায় যে কথাগুলো শেয়ার করা, তো বাবা মনে একটা হয়তো তোমার ভুল হতে পারে। তো তারপরে এক রাতের ঘটনা বলি, সেটা হচ্ছে উনি যেভাবে বলেন যে প্রায় 3টা 3:30টার সময় যেমন একটা সাউন্ডে ঘুম ভেঙে যায়। তো উনি যেটা দেখেন যে ওই যে মহিলাটা ওনাকে ডাকছেন। তো উনি ততটা মাথায় নেয়নি, তো নানি একটা ঘুমের ঘরেই ওই মহিলার সাথে নিয়ে চলে যান। তো চলে যাওয়ার পর ওনার বাসার পাশে একটা হাইওয়ে ছিল, তো উনি যখন যাচ্ছিল হাইওয়ে দিয়ে, তো দেখা গেল যে উনি দেখতে পাচ্ছেন যে মহিলাটা হচ্ছে মানে সামনে অনেক গাড়ি যাচ্ছে, বাট উনি গাড়ির মাঝখান দিয়েই যাচ্ছে। তো উনি তখন ভাবলেন যে এই মহিলাটা যদি লাইক মানুষ হতো তাহলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করতেন, বাট তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো তারপরে তিনি কিভাবে যাচ্ছেন। তো ওখানে ট্রাফিক পুলিশ থাকে, তো উনি বলে যে ওনাকে চিল্লাচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, বা তুমি কি মানে সুইসাইড বা এই টাইপের কিছু করতে আসছো না কিছু করতে যাচ্ছ। তো তখন উনি কিছু না বলে তখন উনি একটা চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যান। তো তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়। তো তারপরে উনি পরবর্তীতে যখন হলে যান, তো ওখানে উনি অনেক করে যে ঘটনাটা উনি বাইর করা আসল রহস্য, সেটা হচ্ছে একটা সময় ওই মেডিকেলে একটি মহিলার হচ্ছে মহিলাটা গরিব ছিল। তো ওনার আর কি মানে বাচ্চা অপারেশন করার পর তো ওনার বাচ্চাটা সামহাও মিস হয়ে যায়। তো উনি ওইটা না নিতে পেরে তো উনি একদম মানে শক্ট হয়ে যায়, বাসায় ওনাকে নিয়ে হয়। তো তখন উনি একটা পাগল প্রায় অবস্থা।
তো তারপর উনি যখন একদম উন্মাদ পাগল হয়ে যায় তখন তিনি শুধু হসপিটালেই আসে, মানে আর কোথাও যায় না। তো একদিন এই হসপিটালে থাকা অবস্থায় তো উনি একটা মানে রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তো তখন থেকেই হচ্ছে ওই প্রবলেমটা অনেকেই দেখছে। তো তারপরে পরবর্তীতে সেটা ওনার সাথেই ঘটে। তো এই ছিল হচ্ছে আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আশা করছি সেই মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। Bhoot FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় বিরতিপূর্তি 80 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে হচ্ছে মাসুদ এবং আজকে অতিথিরা এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আমরা তখন ধরে বিভিন্ন ধরনের ঘটনা শুনছিলাম এবং আমি আরেকটি ঘটনা আমার আপনার আছে, তাই না? তো আপনার নেক্সট ঘটনা ছোট্ট করে একটু বলবেন, আমি সরে আসুন, তারপরে আপনার পরবর্তী কথা যেমন আপনার নামটা প্লিজ একটু বলবেন। থ্যাংক ইউ রাসুলদের সাকিব অ্যাগেইন। আর এই যে ঘটনাটি শেয়ার করবো এখন, এটি হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিকের উপরে। সো আমার ফ্রেন্ডস, আমি নামটা বলছি না, ও হচ্ছে জার্মানি একটি হচ্ছে প্রাইভেট মেডিকেল হচ্ছে পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে যে প্রাইভেট মেডিকেলগুলোতে হয় কি যে হল থাকে না, তো ওই জন্য তাকে বাইরে থাকতে হতো। তো ও যে ইয়াতে থাকতো এরিয়াটাতে, সে একটা মানে কী বলবো জার্মানিতে পপুলার এরিয়া, নামটা বলছি না। তো আমার বাসার পাশে একটা গ্রাভিয়া ছিল। তো দেখা যাচ্ছে যে প্রথম 2 মাস ওর মানে সব কিছু নর্মাল হয়ে যাচ্ছিল। তো তারপর থেকে প্রবলেম শুরু হয় ওর হচ্ছে 3 মাসের একদম শুরুর দিকে, ফার্স্ট উইক থেকে তার খুবই মানে অস্থির লাগতো। লাইক দেখা যাচ্ছে যে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতো। দেখা যাচ্ছে যে তার যে সব প্রিয় পার্সনগুলো, তোর হচ্ছে তার মধ্যে ছিল তার বড় আম্মু। তো একদিন তার বড় আম্মু স্বপ্নে দেখিল যে সে তার বড় আম্মু হচ্ছে সিঁড়ি থেকে পড়ে তার পায়ে ব্যথা পায়। তো সে সাথে সাথে বাসায় ফোন দেয়, দিয়ে বলে যে আম্মু বড় আম্মু কি এটা হয়েছে? তো আম্মু বলে যে তুই কীভাবে শুনলি, তো কে বলছে? তো বলছে না আমি তো শুনি, আমি জাস্ট স্বপ্নে দেখেছি। তো বলতেছে না তো কেউ বলছে, তুমি আমাকে বলো। তো বলে না কেউ বলে। তো ওটা পরে চলে যায়। তো তারপরে আরেক দিন দেখা যাচ্ছে যে আরেকটা স্বপ্নে দেখল যে তার পাশের একটা দাদি ছিল পাশের মাসে, তো তিনি মরে গেছে। তো তারপরে আবার সে ফোন দিয়ে তার আম্মুকে বলে যে আম্মু দাদি তো মরে গেছে। তখন বললো যে তুমি কীভাবে শুনলাম? তো বলছে আমি স্বপ্নে দেখছি। তারপর এটা কি হয় যে তুমি একটা স্বপ্নে দেখতেছো সেটা সত্যি হয়ে যাচ্ছে। তো তারপরে সে অদ্ভুত স্বপ্ন, অস্থিরতা। তো তখন বাড়িতে সে ফুসফরা শুরু করলো যে আমি থাকবো না, সেখান থেকে চলে আসবো। তো বাসা থেকে কোনোভাবে তাকে ম্যানেজ করা হচ্ছে, তুমি থাকো, কয়েকদিন পর তোমার আব্বু যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো একটা রাতের ঘটনা বলি, ও হচ্ছে ক্লাস শেষ করে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করে বাসা ফিরছিল, লাইক তখন 11:30 হবে। তো এই টাইমের মধ্যে সে তাকে যে কবরস্থানের কথা বললাম, এটা হচ্ছে তাকে ক্রস করতে হবে। তো যখন সে কবরস্থানের কাছে আসে, তো তারা দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রির কবরস্থানগুলো হয় কি যে অনেক লাইটিং করা থাকে, ইটো লাইট টাইপের থাকে। তো সে দেখতে পাচ্ছে যে তখন সে কবরস্থানটার কাছে যখন আসে তখন দেখতে পাচ্ছিল যে একটি বাতাস, মানে একটু বাতাস তার গায়ে লাগছে। আর সে হঠাৎ করে কবরস্থান থেকে চোখ চলে যায়, দেখতে পাচ্ছি কিছুগুলো মুভ করছে। তো সে ভাবছে যে হয়তো বাতাস, হয়তো দেখা যাচ্ছে যে লাইটের উপরে হয়তো বা গাছের কিছুটা পড়ছে, হয়তো বা এই জন্যই তাকে হয়তো বা ডিটেক্ট করতে পারে। তো সে মাথায় না নিয়ে সে তখন দেখা যাচ্ছে যে কবরস্থান ক্রস করবে এমনটা অবস্থা, তাকে হয়তো বা দেখা যায় যে আসল ভাই যে পিছন থেকে দেখা যায় যে 10-12 জন একটা মানুষকে টেনে ধরলে যেরকম একটা নিয়ে আসে, বাট তার সেরকম একটা ফিল আসতেছে যে হয়তো কেউ তাকে একটা স্টপ করে রেখে দিচ্ছে। তো তার এই অবস্থাতেই সে আসলে ফিল করলো যে তার পিছন থেকে কেউ একজন পাইকে তাকে বসে স্টপ স্টপ স্টপ। তখন ও দৌড়াচ্ছে, কিন্তু ও বুঝতে পারতেছে না বাইকে যে ছিল তিনি যাকে পরবর্তী তাকে ঘটনাটা বলেন যে আপনি দৌড়েছিলেন কেন? তো তারপরে হচ্ছে তখন ওই লোকটা ওকে একটা আঘাত করার পরে পড়ে যায়, তো অজ্ঞান হয়ে যায়। তখন ওকে নিয়ে যাওয়া হয়। তো যখন তার সেন্স চলে আসে তখন তাকে বলে যে আপনি দৌড়েছিলেন কেন? তো বলে না আমি তো দৌড়াচ্ছি না, আমি তো হেঁটে আমার বাসায় যাচ্ছি। তো বলছে আপনার বাসা কোথায়? তখন সে এরিয়াটার নাম বলে। তো বলছে আপনি তো আপনার বাসার এরিয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চলে গেছেন, তা কীভাবে সম্ভব? আমি দেখছি আপনি রীতিমতো দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছিলেন? তো সে এটা লজিকটা খুঁজে পায় না যে আমি তো দৌড়াইনি। তো তিনি তার সাথে কথা না বলে তার কথা মেনে নিয়ে সে বাসায় তুলে আসা। তো বাসায় আসার পর যেটা হয় যে
সে রীতিমতো ভয় পাচ্ছে, হঠাৎ চমকে যাচ্ছে, হঠাৎ কিছুতে স্বপ্নের মধ্যে অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছে। তো তারপরে এমন অবস্থায় সে মানে ওখানে সিক হতে লাগলো, বাসায় ফোন দিচ্ছে যে আমি ডে বাই ডে সিক হয়ে যাচ্ছি। তো বাসায় বলছে তোমার তো ওখানে মন টিকছে না, হয়তো বা তুমি দেশে আসার জন্য হয়তো বা তুমি আমাদেরকে কিছু উল্টাপাল্টা পড়ছো। তারপরে ওর বাবা সে চলে যায় ওখানে, তো দেখি যে আসলে সে অনেক সিক হয়ে যাচ্ছে, তারপরে তার মানে হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে। তারপর তাকে দেশে নিয়ে আসে। তো দেশে নিয়ে আসার পর যেটা হয় যে বাসা রেখে তাকে ভালো করা যাচ্ছে না। তো তারপরে ওর বাসার আশেপাশের মহিলারা বলে যে আপনি একটা হুজুর টাইপের দেখান, দেখি যে কী হচ্ছে। তারপরে যখন হুজুরকে দেখানো হয়, তো হুজুর বলে যে আমাকে ভালো করে দেখতে হবে, আপনারা যে বাসায় এটা আমাকে দেখতে হবে। তো উনি প্রায় হচ্ছে আপনার 2 দিন ধরে ওনার বাসায় এটা দেখেন। তো দেখার পর উনি যেটা আপনার গার্ডেনে তো ফাইন্ড আউট করতে পারেন যে এখানে কিছু একটা আছে। তো গাছটা ছিল বকুল গাছ। তো ওই গাছের নিচে কিছু উনি ব্ল্যাক ম্যাজিকের কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজে পান। সেটা হচ্ছে যে একটা পুতুলের গায়ে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সুচালু হচ্ছে সুই যেটাকে বলা হয় সেটা, কিছু কবরস্থানের মাটি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের কিছু ইনস্ট্রুমেন্ট ওখানে ছিল। তার যেগুলো ব্ল্যাক ম্যাজিক করা হয়, ম্যাজিক যেগুলোতে করা হয়। তো তারপরে কবিরা যেটা ওনাকে হুজুর যেটা ইনফর্ম করেন যে এটা গাছ দিয়ে করানো হয়েছে, কারণ আপনার ছেলে হচ্ছে ডে বাই ডে সে অনেক হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। তো একটা টাইম এসে দেখা যাবে যে সে যখন তার হেলথ কন্ডিশন একবারই তুলতে পারবে না, তখন বকুল গাছটাও মরে যাবে। এরকম একটা ইনফর্ম করে যে বকুল গাছটা মরে ঝরে পাতা ঝরে যাবে, ওর হচ্ছে হাত পা মানে প্যারালাইজড হয়ে যাবে, তাই। তো তারপর হচ্ছে আস্তে আস্তে যখন গাছটা মরে যাবে, শুকিয়ে যাবে, তখন সে মরে যাবে। তো তারপরে হুজুর বলে যেটা তো আমি পারবো না, তো আমি একটা কবিরাজের রেফারেন্স দিচ্ছি, এটা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ফ্রেন্ডের বাবা পরবর্তীতে যোগাযোগ করে, তো তারপরে তুলছে, তার সুস্থ করার জন্য বিভিন্ন চলছে। তো এখন সেটা প্রাইভেট একটি ক্লিনিকে আছেন, ভর্তি আছেন। তো আমি সবাইকে বলবো যে আমার ফ্রেন্ডের জন্য প্রে করতে, যাতে সুস্থ হয়ে যায়। এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে লিখছেন। ইমরান হুসেন আমাদের এখানে আছেন, আমাদের এখানে আছেন মেহেদি, এছাড়াও আমাদের এখানে আছেন খান রাব্বি, আমার সঙ্গে চৌধুরী ফজলে রাব্বি সহ আরও অনেকে আছেন। অনেকেই বলছেন যে অমুক ঘটনা পাঠাও আছে আমার কাছে, শুনবেন কি? অমুক ঘটনা আছে, পাঠাবেন কি? হ্যাঁ, অবশ্যই আমরা তো আপনাদের ঘটনার জন্যই বসে আছি, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhothfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে, এবং সরাসরি অডিও ক্লিপের মাধ্যমে আপনার ঘটনা আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা মানে আজকের মতো এখানে শেষ করতে চাই, এবং আগামী সপ্তাহের আগেই কিন্তু আমাদের আরও একটা দিন রয়েছে, সেটা হচ্ছে হ্যালোইনের দিন। এবং সেই হ্যালোইনের দিনে আপনিও হতে পারেন আমাদের একজন সম্মানিত অতিথি, এবং আপনিও আপনার ঘটনা শেয়ার করতে পারেন। আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সমস্ত ভোটার লিসনারদের সাথে, এবং আপনি আপনার এখানে আপনার জন্য অনেক সারপ্রাইজ রয়েছে, সেই সারপ্রাইজও আপনারা চাইলে মানে উপভোগ করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করতে চাই। আমাদের হাতে আজকের মতো আর কোনো ঘটনা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আবারও মানে আগামী সপ্তাহের বা এই হ্যালোইনের জন্য আমন্ত্রণ জানাবো এবং বিদায় নেব আমরা। এবং আপনি আমার মনে হয় যেটা, যে আপনি যদি আমাদের সঙ্গে থাকেন এবং তাহলে আপনি অবশ্যই মানে প্রতিটা মুহূর্তই এরকম ভয়ের আনন্দে কাটবেন। শুক্রবার এবং আপনারা বৃহস্পতিবারও জানেন প্রথম হরর ক্লাব আপনারা সৃষ্টি করেছেন, এবং সেখানে আমরা অনেক মজা করি এবং আপনাদের সঙ্গে সৃষ্টি থাকেন। তো যাই হোক, আমরা এরকম ধরনের মানে 2 ধরনের জিনিসই আমরা করব, এবং আমরা অনেক মজা করব। এবং আগামী যে হ্যালোইনটা আসছে 31 অক্টোবর, সেই 31 অক্টোবর আমরা অনেক মজা করব। সেই যে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছে। কথা হবে 31 অক্টোবর হ্যালোইনের দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকে ঘটনা আর নেই, মাত্র 3:30 মিনিটটাকে শেষ করেছি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। Voot FM, the night comes alive with Gramin Phone.